দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে রেডিও নলতার বিশেষ অনুষ্ঠান যুক্তিযুক্ত। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে থাকবো আমি মামুন এবং আজকের এই সংলাপ অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবরিন সুলতানা, সিনিয়র কনসালটেন্ট, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, শ্যামনগর উপজেলা। আমাদের সাথে আজকের সংলাপ অনুষ্ঠানে উপস্থিত আছেন বেদশ্রোবা মণ্ডল, অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত, মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ। আমাদের সাথে সংলাপ অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন গোপাল চন্দ্র মুন্ডা, সভাপতি, শ্যামনগর আদিবাসী মুন্ডা সংগঠন শামস। আমাদের সাথে উপস্থিত আছেন নাজমুন নাহার, সভাপতি, জয়াখালী নারী উন্নয়ন সংগঠন। আমাদের সাথে উপস্থিত আছেন অমল মুন্ডা, গোত্র প্রধান, মুন্ডা আদিবাসী জনগোষ্ঠী। আমাদের সাথে আরো রয়েছেন অরবিন্দ চক্রবর্তী, পুরোহিত, মুন্ডা আদিবাসী জনগোষ্ঠী। দর্শক শ্রোতা, আমাদের সংলাপ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ে আমরা প্রথমেই সংলাপ অনুষ্ঠানে আমাদের অতিথি মহোদয়ের কাছে যাব আমরা, এবং তার আগে আমরা আজকের এই অনুষ্ঠানের বিষয়ে বিশেষ করে স্থানীয় ক্ষুদ্র নিগোষ্ঠীর বাল্যবিবাহ সমস্যা নিয়ে আমরা প্রথমেই একটি বিষয়ভিত্তিক প্রতিবেদন শুনে আসব। বাল্যবিবাহ একটি জঘন্যতম সামাজিক ব্যাধি। প্রতিনিয়ত বাল্যবিবাহের মরণ ছোবলের শিকার হচ্ছে এদেশের হাজারো কিশোর কিশোরী। তেমনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা হলো দেশের সর্ববৃহৎ উপজেলা। এখানে রয়েছে মুন্ডা আদিবাসী নিগোষ্ঠীর বসবাস। বাল্যবিবাহের মতো নানা সামাজিক ব্যাধিতে তারাও আক্রান্ত। এছাড়াও পিছিয়ে রয়েছে সরকারি নানা সুযোগ সুবিধা থেকে। বাল্যবিবাহের ফলে অকাল মৃত্যুর ও শিকারে বেশি পরিণত হচ্ছে কিশোরীরা। বর্তমান সরকার বাল্যবিবাহ বন্ধে কঠোর ভূমিকা পালন করছে, তারপরও মানুষের অগোচরে চলছে বাল্যবিবাহ। এখনো পুরোপুরি বন্ধ হয়নি এই সামাজিক ব্যাধিটির প্রতিরোধে স্থানীয় সরকারের সকল জনপ্রতিনিধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সরকারি এবং বেসরকারি সংস্থা সহ সকলের সার্বিক প্রচেষ্টার মাধ্যমে বাল্যবিবাহের হার আগের চেয়ে অনেকাংশে কমানো সম্ভব হয়েছে, এমনটাই বলছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ভবতোষ। আমরা যেখানে বসবাস করি সেটি হচ্ছে বাংলাদেশের সর্বশেষ প্রান্ত জনপদ হিসাবে এবং হচ্ছে দুর্যোগের ঘন অবস্থান। এই ইউনিয়নে এখানে বিশেষ করে আমাদের আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের অনেক পরিবার এখানে বসত করে। আমরা বিশেষ করে বাল্য বিবাহের যে প্রবণতা এক সময় আমরা এই মুন্ডা পরিবারের মধ্যে দেখেছিলাম, এই পরিবারগুলোকে আমরা মোটিভেশন দেওয়ার জন্য তাদেরকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে তাদেরকে এইভাবে একটা অ্যাওয়ারনেস করবার চেষ্টা করেছি, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি অল্প দিনের মধ্যেও তাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে এবং তারা এই মুহূর্তে বিশেষ করে বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনেকটা সক্ষম হয়েছে এবং তাদের মধ্যে যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মকে আমরা বিশেষ করে বিভিন্নভাবে উৎসাহিত করবার চেষ্টা করেছি। বাল্যবিবাহের ফলে কন্যা শিশুর শারীরিক ও মানসিক অনেক সমস্যা ঘটে, যার ফলে এমনকি কখনো কখনো অকাল মৃত্যুও ঘটে। বাল্যবিবাহ হলে যেমন ক্ষতি হয় আমাদের সমাজের, তেমনি ক্ষতি হয় দেশেরও। বাল্যবিবাহ যেমন মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, তেমনি একটি ছেলে 21 বছরের আগে বিয়ে করার জন্য সে মানসিকভাবে প্রস্তুত থাকে না, এমনকি সেও সংসারের মানে বোঝে না। তখন ছেলে বা মেয়ে উভয়ের ক্ষতি হয়। সরকারের একক প্রচেষ্টায় কখনো পুরোপুরি বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়। বাল্যবিবাহ বন্ধ করতে হলে সবার আগে জনগণকেই উদ্বুদ্ধ হতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি বেসরকারি সামাজিক সংগঠনের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের ও ভূমিকা আছে এবং তারা বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। কথা বলেছিলাম শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী নারী সংগঠনের উপদেষ্টা ও রেডিও নলতার সাংবাদিক শাহিন আলম এবং বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সুবেদার জিএম ওয়াজেদ আলীর সাথে। আমাদের এলাকায় আদিবাসী মুন্ডারা ছেলে মেয়েদের বাল্যবিবাহ দেয়, এরা অভাবের তাড়নায় দেয়। আদিবাসী মুন্ডারা মনে করে ছোটবেলায় ছেলে মেয়েদের বিবাহ দেওয়া পুণ্যের কাজ, তারা পূর্বের প্রথা ও তাদের পূর্বের রেয়াজ অনুযায়ী এই বিবাহটা দিয়ে থাকে। ছেলে মেয়েদের বেশি বয়স হলে বিবাহ দেওয়া কুসংস্কার হিসেবে ওরা মনে করে।
তাছাড়া আদিবাসী মুন্ডাদের ধারণা সমাজের ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে কোনো কাজ নেই বা চাকরি নেই বা কেউ মূল্যায়ন করে না, তারা যেন ছোট জাত বা তাদের মূল্যায়ন কম, এজন্য তারা ছেলে মেয়েদের বেশি দূর এগুতে দেয় না বা লেখাপড়া শেখায় না। এই বাল্যবিবাহ রোধের যে বিষয়গুলো করণীয় সেটা আমি ব্যক্তিগত হিসেবে মনে করি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, উঠান বৈঠক করতে হবে এলাকায়, অভিভাবকদের সকল শ্রেণীর পেশার মানুষের সেখানে সম্পৃক্ততা করে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সকলকে জানাতে হবে। পিতামাতার অভিভাবকদের 18 বছরের আগে বিবাহ নয়, লেখাপড়া শিখতে হবে। লেখাপড়ার ক্ষেত্রে সরকারকে আর্থিকভাবে সাহায্য দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। এলাকার বখাটে ছেলেপেলেদের বুঝাতে হবে যাতে মেয়েদের ইফটিজিং না করে। বিশেষ করে আমাদের সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আমাদের একটা মাসিক মিটিং করা উচিত, তাদেরকে শিক্ষা দেওয়া। বাল্যবিবাহ একটি বৃহৎ বিষয়, তাই সরকারের পাশাপাশি ব্র্যাকের মতো বিভিন্ন এনজিও সংগঠনগুলি কাজ করে যাচ্ছে। ঠিক তেমনিভাবে রেডিও নলতার মুন্ডা আদিবাসী মানবাধিকার কর্মীরা বাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ এলাকায় চালিয়ে যাচ্ছে সচেতনতামূলক অভিযান। আজ তারা সোচ্চার, আজ তারা সচেতন। কথা বলেছিলাম এমন কয়েকজন কর্মীর সাথে। আমি বাপ্পি মুন্ডা রেডিও নলতার মানবাধিকার সংস্থার একজন কর্মী। আমি রেডিও নলতা থেকে বাল্যবিবাহ সম্পর্কে নানা ধরনের প্রশিক্ষণ পেয়ে নিজে সচেতন হয়েছি। আমি আমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে বাল্যবিবাহের কুফল সম্পর্কে তুলে ধরে তাদেরকে সচেতন করতে পেরেছি। আমি প্রদীপ মুন্ডা, আমি রেডিও নলতার মানবাধিকার সংস্থা থেকে বাল্যবিবাহ সম্পর্কে অনেক প্রশিক্ষণ পেয়েছি। আমি এই প্রশিক্ষণ পেয়ে আমার এলাকায় যারা অসচেতন মানুষ আছে যারা বাল্যবিবাহ দেয় তাদেরকে আমি সচেতন করি এবং তারা এখন অনেক সচেতন হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব বা কর্তব্য রয়েছে বাল্যবিবাহ বন্ধের জন্য, কিন্তু বাল্যবিবাহ বন্ধে পরিবার ও অভিভাবকের ভূমিকাই সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ মা বাবাই শিশুকে ছোটবেলা থেকে আদর যত্ন সোহাগ দিয়ে গড়ে তোলেন। মা বাবা সকল সময় সন্তানের মঙ্গল কামনা করেন। বাল্যবিবাহ বন্ধে কথা বলেছিলাম কয়েকজন অভিভাবকের সাথে। বাল্যবিবাহ প্রতিরোধে একজন মায়ের ভূমিকা আছে, সেটা হলো অল্প বয়সে একটা মেয়ের বিয়ে দিলে তার বিভিন্ন ধরনের অসুবিধা ঘটতে পারে, যেমন তার সন্তান হওয়ার সময় সমস্যা ঘটে। তার বাল্যবিবাহ না দিয়ে যদি তার লেখাপড়া শেখায় তাহলে সে অনেক ভালো কিছু করতে পারবে, বড় হয়ে চাকরি বাকরি করতে পারবে। বাল্যবিবাহ দেওয়াটা তো ভালো না, এটা হলো একটা সমাজের বোঝা। একটি পরিবারের বাবাই হলো প্রধান, আর বাবা হিসেবে তার সন্তানদের লালন পালন করা তার দায়িত্ব কর্তব্য পড়ে। এর মধ্যে কন্যা শিশুকে অবশ্যই বাল্যবিবাহ প্রতিরোধের জন্য বাবার ভূমিকাও থাকবে অগ্রগণ্য, যেখানে একটি পিতা হিসাবে তার সন্তানকে অবশ্যই 18 নিচে বিয়ে না দেওয়াটাই তার জন্য বড় ভূমিকা। বাল্যবিবাহ সমাজ ও দেশের শত্রু। বাল্যবিবাহ প্রতিরোধে সবাই সোচ্চার হই। আসুন সকলে মিলে বাল্যবিবাহ বন্ধ করি, একটি সুখী সমৃদ্ধিশালী সমাজ গড়ি। সুমাইয়া সুলতানা, রেডিও নলতা, সাতক্ষীরা। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার সবচাইতে বেশি। এক গবেষণায় দেখা গেছে দেশে 18 বছরের নিচে বাল্যবিবাহের হার 51.40 আর 15 বছরের নিচে এই হার 15.50। দেশের মধ্যে খুলনা বিভাগ রয়েছে বাল্যবিবাহের মধ্যে সবচাইতে শীর্ষে। খুলনা বিভাগে বাল্যবিয়ের হার নড়াইল জেলায় 71%, এরপর রয়েছে ঝিনাইদহ এবং আমাদের সাতক্ষীরা জেলা। বাল্যবিবাহ বন্ধে সরকারের জোরালো পদক্ষেপের কারণে বাল্যবিবাহের সংখ্যা হয়তো কিছুটা কম হলেও বিভিন্ন পথ পন্থা গোপনীয়তা অবলম্বন করে সমাজের অগোচরে চলছে বাল্যবিবাহের মতো কত ঘৃণিত জঘন্য কর্মকাণ্ড। সাতক্ষীরার সর্বদক্ষিণে শ্যামনগর উপজেলায় সুন্দরবন উপকূলে এখনো টিকে আছে আদিবাসী মুন্ডা সম্প্রদায়। জানা যায় যে 200 বছর আগে এই অঞ্চলের জঙ্গল কেটে বসতি গড়ার জন্য মুন্ডাদের পূর্বপুরুষেরা ভারতের রাঁচি থেকে এখানে বসবাস শুরু করে। উপকূলীয় অঞ্চল তথা প্রতিকূল পরিবেশে তারা প্রতিনিয়ত সংগ্রাম করে লড়াই করে টিকে আছে। দর্শক শ্রোতা, এখন আমরা বাল্যবিবাহ নিয়ে আমরা চলে যাব আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আলোচকবৃন্দ, অতিথিবৃন্দদের কাছে। আমি অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে বাল্যবিবাহ সম্পর্কে আপনাদের নিজের অভিমত ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। সালামের কি উত্তর দেওয়া যাবে?
আচ্ছা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম সাবরিন। আমি মূলত এখন কাজ করছি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে, শ্যামনগর। আমাদের কর্মকর্তার নাম মোহাম্মদ শারিফ বিন শফিক। উনি বর্তমানে একটু আমার কাজের জন্যই উপজেলার বাইরে আছেন। আমি সাবরিন হচ্ছেন সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছি একই অফিসে। পাশাপাশি আমি জাতিসংঘ ইউনিসেফেও কাজ করছি। তো আপনাদের সাথে এখানে আজকে কথা বলতে এসে খুবই ভালো লাগছে। এর আগে একটা প্রোগ্রামে আমি জয়েন করেছিলাম রেডিও নলতার। ধন্যবাদ রেডিও নলতাকে আমাকে ইনভাইট করে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। পাশাপাশি একেবারে রুট লেভেলে মানে সমস্যাগুলো তো আসলে হয় কোথায়, একেবারে গভীর থেকে মূল থেকে সমস্যাগুলো শুরু হয়, তাই না? আমরা যদি গাছের উপরে পানি দিই, গোড়ায় পানি না দিয়ে, তাহলে কি গাছের কোনো বৃদ্ধি হবে? না। অনেক সময় অনেক জায়গায় কাজের ক্ষেত্রে আমরা দেখি যে গাছেই পানি ছিটানো হয় বেশি, গাছের গোড়ায় যে কি অবস্থা এটা পর্যবেক্ষণ করা হয় না। তো রেডিও নলতাকে ধন্যবাদ যে একেবারে মূলে এসে কাজ করার জন্য, আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। আজকে বাল্য বিবাহ নিয়ে তো অবশ্যই আপনাদের সাথে কথা হবে, যেহেতু পরিচয় পর্ব শুরুতেই। তো আমি বলতে চাই যে আরো বিস্তারিত আমরা আজকে জানবো। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা আমাদের কাছে কি চান। ঠিক আছে, কেউ কোনো প্রশ্ন করলে বা কোনো কিছু জানতে চাইলে কিন্তু আমি জিজ্ঞেস করব যে আপনি কি চান, আপনার চাওয়াটা কি। কারণ যেহেতু সমস্যাটা আমাদের এখানেই, তাই না? সমস্যাটা তো আর অফিসের না, সমস্যা কোনো সরকারি অফিসের না, সমস্যাটা যেহেতু আমাদের মূলে, সে মূলের সমস্যাগুলো কি আমি সেটা আজকে পরিষ্কারভাবে আপনাদের কাছ থেকে জেনে যেতে চাই, যেন সেটা নিয়ে আমরা ভবিষ্যতে আপনাদের জন্য কাজ করতে পারি। অনেক ধন্যবাদ জানাচ্ছি সাবরিন সুলতানা, সিনিয়র কনসালটেন্ট, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, শ্যামনগর উপজেলা। এবারে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি বিদ্যুৎপ্রভা মণ্ডল, অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত, মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজ। ধন্যবাদ সঞ্চালক সাহেব। অনেক দূর পথ হাঁটিতেছি, হেঁটে হেঁটে আমরা এ পর্যন্ত পৌঁছে গিয়েছি। আমরা চাই আরো বড় হই, মানসিকতায়, কর্মযোগ্যে, জীবনযাত্রায়, জীবন প্রবহমানতায়, আমাদের বিকাশ লাভের জন্য, অস্তিত্ব রাখার জন্য। রেডিও নলতার আয়োজনে আজকালে ক্ষুদ্র নিকৃষ্টের মুন্ডাপাড়ায় এই অনুষ্ঠানে আমার পাশে আছেন এখানকার সম্মানিত ব্যক্তিবর্গ। উপজেলা থেকে আসছেন আমাদের মহিলা বিষয় অধিদপ্তর থেকে কর্মকর্তা, রেডিও নলতা কর্মকুশলী কর্মকর্তা, চ্যানেল আইয়ের কর্মকর্তা, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং অন্য মিডিয়ার বিশিষ্ট জনেরা এবং আমার সামনে প্রতিষ্ঠিত শ্রুতিমণ্ডলী, তারা ক্ষুদ্র নির্গোষ্ঠী, সাধারণ জনগণ, অন্যান্য অবহেলিত মানুষ, যেই হোক না কেন, সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং যারা অনুষ্ঠানটা আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। ম্যাডাম যে বলেছেন মহিলা অধিদপ্তরে, ঠিকই বলেছেন, আপনার গ্রাসরুট পর্যায়ে সচেতন করার জন্য সব কিছুই চেষ্টা করি। এখান থেকে অভিমত হলে যে আমরা কি সমস্যায় ভুগছি, আর সবচেয়ে মুন্ডাপাড়া বেছে নেওয়ার জন্য অনগ্রসর গোষ্ঠী বেছে নেওয়ার জন্য আমি এই কর্তৃপক্ষকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। বাল্য বিবাহের কথাটা উঠছে কেন? আমরা মনে করি মেয়ে বোঝা না, মেয়ে বোঝা না, মেয়ে কখনোই বোঝা না। মেয়ে তার পরিবারে, সমাজে, দেশে, জাতিতে অবদান রাখতে পারে। সবাই যদি পারে, হয় ইউনিয়ন, তুমি কেন না? তোমার মেয়েটাকে তুমি পড়াবে, তোমার মেয়েটাকে তুমি সুশিক্ষিত করবে, সে জানতে শিখবে আমাকে এখন বিয়ে করা উচিত না, আমার বয়স এখন 15। আর অভিভাবক আগেকার দিনের লোকের মতো, আগেকার দিনের লোক তো তারা মনে করে মেয়ে বিয়ে দেবো, মেয়েকে একটা বোঝা মনে করে যে আমি বিয়ে দেবো কি করে। না না, এই মনোভাবটাকে আমাদের ত্যাগ করতে হবে। প্রতিটা মানুষের সম্পদ,
মনীষীরা বলেছেন যদি তোমরা প্রপার ইউটিলাইজ করতে পারো, কাজে লাগাতে, তোমার মেয়েটা যে তাড়াতাড়ি বিয়ে না দিলে আমি ওর নিয়ে পড়ে যাবো ঝামেলায়, নো। আর তাছাড়াও মেয়েটাকে মেরে দিবে, 14 বছর বয়সে বিয়ে দিলেন, মনে করছেন অ্যাডাল্ট হয়ে গেছে, কিছুই হয়নি। তার শরীরের যে অর্গানগুলো আছে এগুলো ইমপ্রুভ হয়নি, এগুলো গঠন হয়নি। বাচ্চা হবে ছোট ছোট, বাচ্চা হবে হেঙা টেঙা, বাচ্চা হবে রোগগ্রস্ত, বাচ্চা হবে বিকারগ্রস্ত, বাচ্চা হবে বিকলাঙ্গ। অন্তত তাকে 18-20 করি, আমার মেয়েটার আমি 18-20 বছর বিয়ে দেব, অন্তত তার অর্গানগুলো পুষ্ট হোক, সতত জীবনে বাঁচুক। আমি আপনারা এইটুকু চিন্তা করবেন যা বাল্য বিবাহ কখনই দেব না। 18-র আগে তো মেয়ে নয়, কারণ মেয়েটা যদি দিকে আপনি চান। আর এই জন্য কতগুলো আপনি শিক্ষার মধ্যে আসবে, প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে আসবে, তখনই আপনাদের জ্ঞান, তখনই আসবে আপনাদের ধারণা, তখন আপনারা নীতিকে নীতি বুঝতে পারবেন। এখানে কেউ ছোট না, কেউ বড় না। আপনাদের গৌরবোজ্জ্বল অতীত আছে, আপনাদের ভাষা আছে, সংস্কৃতি আছে, সর্বোপরি আছে আপনাদের নিজস্ব মনন এবং এই দেশের সমাজ গড়ার ভূমিকা। মূল স্রোতে মিশে যান, মূল স্রোতে মিশে গিয়ে আপনি আপনার বাচ্চা, জীবন, পরিবারকে সমন্বিত করুন এবং তার জীবনের আলোর দিক ফিরিয়ে দিন। ধন্যবাদ সকলকে, কলাকুশলী সহ সমস্ত। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে যে স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছে। আমরা কিন্তু পরবর্তীতে স্যারের কাছে বিস্তারিত আলোচনায় আমরা চলে আসবো। দর্শক শ্রোতা, আপনারা এই অনুষ্ঠানটি শুনতে এবং দেখতে পাচ্ছেন রেডিও নলতা FM 99.2 মেগাহার্টজে এবং রেডিও নলতা ফেসবুক পেজ থেকে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। যুক্তিযুক্ত অনুষ্ঠানটি প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেন ল্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া, এবং এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল 19 ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায়, এবং এই অনুষ্ঠানটির আয়োজনে রেডিও নলতা FM 99.2। এবারে আমি সংক্ষিপ্তভাবে বাল্য বিবাহের উপরে একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গোপাল চন্দ্র মুন্ডা, সভাপতি, শ্যামনগর আদিবাসী মুন্ডা সংগঠন শামস। ধন্যবাদ রেডিও নলতা। আসলেই সেই 200 বছরের মুন্ডা আদিবাসীদের খুঁজে বের করার জন্যই আর তাদের সমাজের যে কঠিন ব্যাধি আছে এই ব্যাধি নিয়েই আজকের সমালোচনা। তো আসলে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা আসলে আমরা 2015 সালে থেকেই মনে হয় এইটা শুনতে পাচ্ছি, ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা যখন 2015 সালে আন্তর্জাতিক আদিবাসী দিবস নিয়েই ব্যস্ত আছি, কিছু সরকারি দপ্তরে আমরা চিঠি দিয়েছি। তো এই চিঠি দেওয়ার পরে সেই অতিথিদেরকে আমরা পাইনি। কারণটা কি, যে আসলেই আমরা যদি আদিবাসী হই আর আমাদের যদি আদিবাসী বলে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে এই দেশের আমরা কারা? আজকের বাল্য বিবাহ যে একটা কঠিন ব্যাধি, এই আদিবাসীদের ভিতরে ঢুকিয়ে দিতেছে কারা? এই সংখ্যাগরিষ্ঠ যারা, তারাই ঢুকিয়ে দিতেছে। আমি বলবো আমাদের অধ্যক্ষ স্যার এখানে আছেন, আমরা যখন এই সহরাই উৎসব যখন এই দীপাবলিতে হয়, আমরা যখন কালীবাড়ি গেছি এই দীপাবলি পালন করার জন্যই, তখনই কিন্তু সংখ্যাগরিষ্ঠ যে গোষ্ঠী এই অঞ্চলে যারা আছে তারাই কিন্তু আমাদের মেয়েদেরকে, বউদেরকে ব্যাপক হারে একটা উত্তপ্ত করেছে। যে জন্যই 12 বছর না পেরোতেই এই ভয়াবহ জিনিসটা যাতে আমাদের সমাজের একটা কলঙ্কে, সমাজে একটা দাগ না পড়ে, তো সেই কলঙ্কের হাত থেকে বাঁচার জন্য আজকের এই বাল্য বিবাহ। এখন আমরা চাচ্ছি যে আসলে সেই ক্ষুদ্র নৃগোষ্ঠী, সেই আদিবাসীরাই এখন বাল্য বিবাহ
দিচ্ছে এবং সমাজের কঠিন কঠিন বেদি তারা ডেকে আনছে। তো আসলে আমরা এই অঞ্চলের মানুষেরাই স্বীকার করি না যে আসলে 200 বছর আগে এই অঞ্চলে এসে আমরা যে জঙ্গল কেটে মানুষের বসবাস এবং ফসল ফলানোর জায়গা তৈরি করেছি। স্বীকারটা এখন করলেও অনেক দেরিতে আমরা করছি যে আসলে বাল্য বিবাহ একটা কঠিন ব্যাধি। তারপরে আদিবাসী এদের বলা যাবে না, এদের বলা যাবে, এদের বলতে হবে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা কোন সরকারের আমলে কিন্তু আমরা এই অঞ্চলের যারা আদিবাসী তারা কিন্তু সুবিধা ভোগ করতে পারেনি, আমাদের অধিকার আমরা পাইনি। যে জন্যই আজকে আমরা কঠিন বেদির ভিতরে আমরা কিন্তু পড়ে আছি। এখনো পর্যন্ত আমাদের একটা ছেলে একটা মেয়ে যখন স্বাবলম্বী হয়, বয়স 18 কিংবা 21 না হতেই কিন্তু যারা সংখ্যা গরিষ্ঠ, এই তোর মেয়েটা ছেলে হয়ে যাচ্ছে, তুই তার বিয়ে দিয়ে ফেললাই, সমস্যা ঘটাচ্ছে কারা? এই কথাগুলো বলতে হবে। তো ধন্যবাদ, আমি পরে আবার কথা হবে। তো সংক্ষিপ্ত কথা শেষ করলাম, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি গোপাল চন্দ্র মুন্ডা সভাপতি দাদা আপনাকে, যে আপনি একেবারে সংক্ষিপ্ত ভাবে বলেছেন। আমি অন্যান্য অতিথি মহোদয়কে সংক্ষিপ্তভাবে আলোচনার জন্য অনুরোধ জানাবো। তো যেহেতু সময় স্বল্পতার কারণে বিশেষ করে আমরা একেবারে আলোচনা অনুষ্ঠানের, বিশেষ করে সংলাপ অনুষ্ঠানের মূল আলোচনায় আমরা চলে যেতে চাচ্ছি। এবারে আমি সংলাপ অনুষ্ঠানে উপস্থিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর, বিশেষ করে মুন্ডা আদিবাসী জনগোষ্ঠী যারা আজকের এই সংলাপ অনুষ্ঠানে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছেন, আমাদের সংলাপ অনুষ্ঠানে উপস্থিত আছেন, সেজন্য রেডিও নওতার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি সরাসরি চলে যাচ্ছি ডায়ালগ সেশনে, অর্থাৎ সংলাপ অনুষ্ঠানে। আপনারা এখন আপনাদের বিশেষ করে নিজেদের বাল্যবিবাহ সম্পর্কে, আপনাদের আদিবাসীদের মধ্যে যে ধরনের সমস্যাগুলো আপনারা সার্বক্ষণিক মোকাবেলা করছেন, আপনাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আপনারা সরাসরি আমাদের আমন্ত্রিত অতিথি মহোদয়দের কাছে আপনারা প্রশ্ন রাখবেন। আশা করছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি মহোদয় তারা আপনাদের সমস্যার সমাধানের উপায় সম্পর্কে তারা তাদের দিক নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ বক্তব্য বা পরামর্শ তারা তুলে ধরবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি সংলাপ অনুষ্ঠানে। এই পর্যায়ে আপনাদের মধ্য থেকে সরাসরি প্রশ্ন করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বাল্যবিবাহ কি আর বাল্যবিবাহ কেন হচ্ছে? আচ্ছা, আর এখান থেকে যে মেয়েটা প্রশ্ন করেছিল, তোমার নাম কি আপু? শম্পা মুন্ডা না? শম্পা মুন্ডা কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 অবধি পড়ছিলাম, আর পড়ি না। ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করে আর পড়ো নাই? কেন পড়ো নাই? আর্থিক সমস্যার কারণে আমি পড়াশোনা। আর্থিক সমস্যার কারণে পড়াশোনা করো নাই। ক্লাস 10 এ যখন ছিল কত সাল ছিল সেটা? 23 সাল। 23 সালে ক্লাস 10 এ ছিল, এখন 24 সাল, তাই তো? এসএসসি পরীক্ষা দাও নাই? এসএসসি পরীক্ষা দেওয়াটা কি খুবই অসম্ভব ছিল? মানে যখন আমার এসএসসি পরীক্ষা ছিল তখন আমার বাবা খুব অসুস্থ ছিল, সেজন্য আমি দিতে পারিনি। এখন কি সম্ভব দেওয়া? বাবা না সেই অবস্থায় এখন। আচ্ছা, বাবা অসুস্থ, তুমি পরীক্ষা দিতে পারো নাই, বাবাকে কি কোনোভাবে সাহায্য করতে পারছো? পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন তোমার প্রশ্ন ছিল যেটা, যে বাল্য বিবাহ কি, না? আমি ক্যামেরার জন্য দেখতে পাচ্ছি না ঠিক করে। তুমি খুব ভালোভাবে জানো বাল্য বিবাহটা কি, খুব বেসিক প্রশ্ন করছো আমাকে। আচ্ছা, তার মানে 18 বছরের কমে যদি কোনো মেয়ের বিয়ে হয়, তাই না? কোনো মেয়ের বিয়ে হলে আমরা তাকে বাল্য বিবাহ বলবো। ছেলে আছে নাকি এর মধ্যে? বাল্য বিবাহ বলতে কি শুধু বালিকা নাকি বালক? বালক, তাই না? বালক এবং বালিকা, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কত বছর? 18 বছর। আর ছেলেদের ক্ষেত্রে? এর কমে বিয়ে হলে আমরা কি বলবো? বাল্য বিবাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর দ্বিতীয় প্রশ্ন কি ছিল তোমার? বাল্য বিবাহ কেন হচ্ছে? বাল্য বিবাহ কেন হচ্ছে? এখন তুমি কি বিয়ে করছো? করো নাই? ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। বাল্য বিবাহ হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে যেমন তুমি বললে একটা অর্থনৈতিক কারণ আছে, তাই না? অনেক সময় যেটা হয় যে আমরা মেয়েরা বা ছেলেরা যেটা হয় কি জানো, ছেলেরা কাজের ক্ষেত্রে অনেক জায়গায় যেতে পারে, তাই না? পড়াশোনা হচ্ছে না, ড্রপ আউট করছে, এরপর হয়তো একটা ভ্যান চালাচ্ছে অথবা ভাটা করছে, কিছু টাকা পয়সা পাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে এটা একটু টাফ হয়ে যায়, কঠিন হয়ে যায়। একটা ছেলে চাইলেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাত 2টার সময় ঘুম আসছে, মসজিদে যেয়ে ঘুমাইতে পারে। একটা মেয়ে কি পারে? মেয়েদের শারীরিক এবং মানসিক
এই অনেকগুলো কারণে সমাজে তারা, আমরা পিছিয়ে পড়া বলবো না, আমরা কিন্তু যতই সমান অধিকার নিয়ে কথা বলি, সমান অধিকার ছেলে মেয়ে আমরা আশা করব, শারীরিকভাবে ফিজিক্যালি আমরা কিন্তু ডিফারেন্ট। ছেলে এবং মেয়ে আমরা ডিফারেন্ট, কোনোভাবে আমরা বলতে পারবো না ছেলে এবং মেয়ে সমান। সে রাত্রে মসজিদে ঘুমাচ্ছে, আমি ঘুমাইতে পারবো, সে মসজিদে যেতে পারছে, আমি যেতে পারবো না। আমরা সামাজিকভাবেও ভিন্ন, তাই না? শারীরিকভাবে ভিন্ন, সামাজিকভাবে ভিন্ন, যে কারণে অনেকগুলো সমস্যা হতে পারে, আর্থসামাজিক কারণ হতে পারে, পাশাপাশি কি হতে পারে, বেকারত্ব। সবকিছুর মূলেই কি? পয়সা, অর্থ, তাই না? অর্থনৈতিক কারণটাকে আমরা মেজর হিসেবে দেখছি। তো সেই জায়গা থেকে এখন তুমি আরেকটা প্রশ্ন আমাকে করতে পারতে যে এটা কারণ কি এবং সমাধান কি। সমাধানটা তুমি আমাকে জিজ্ঞেস করো নাই। সমাধান হইতে পারে এটা যে কোনো মেয়ে যদি আত্মকর্মসংস্থানের চেষ্টা করে, তাই না? আত্মকর্মসংস্থান হয়তো তুমি বলতে পারো যে আপু আপনি পড়াশোনা করছেন, তুমি একটু আমার কথা শুনো, তুমি আমাকে বলতে পারো যে আপু আপনি পড়াশোনা করছেন, সবাই তো সেই সুযোগটা পায় না, তাই না? সবাই সুযোগটা পায় না, সবার বাবা মা সাপোর্টিভ হয় না, সবার বাবা মা ফাইন্যান্সিয়ালি হেল্প করে না, এটা বলতে পারো। কিন্তু আমার কাছে মনে হয় না যে ছোট ছোট যদি 5-7টা মুরগির বাচ্চা আমরা পালন করি, খুব বেশি ব্যয়বহুল সেটা, বা 2টা ছোট ছোট ছাগলের বাচ্চা, আমি শ্যামনগরে লাস্ট টাইম যেটা দেখলাম 2500 থেকে বা 3000 থেকে মোটামুটি ছাগলের বাচ্চা পাওয়া যাচ্ছে। তুমি যদি 2টা মেয়ে ছাগল কিনো, সেটারে যদি তুমি মানুষ করো, ওখান থেকে আরো ছাগল তুমি পাবা ভবিষ্যতে, তাই না? তো মাথার মধ্যে পড়াশোনা যদি নাও করতে পারি, ব্যবসায়িক প্ল্যান থাকতে হবে, ব্যবসায়িক পরিকল্পনা থাকতে হবে, নিজের অবস্থানকে পরিবর্তন করার মানসিকতা থাকতে হবে। আমরা মনে করি আমরা মেয়ে, আমরা কিছুই পারবো না। আমরা কখনো বাবা মাকে বোঝাইও না যে না ঠিক এই কারণে বাবা আমি এখন বিয়ে করতে চাই না, বাবা বিয়ে দিয়ে দেয়, আমরা রাজি হই, বিয়ে করি, স্বামীর সংসারে যেয়ে কাজকর্ম করে সংসার করি। বাচ্চা হয়তো হলো, প্রথমটা মিসক্যারেজ হলো, নষ্ট হয়ে গেল, তারপরে আবার হলো, এরকম করতে করতে আমাদের শরীরের উপর দিয়ে যে কি যায় আমরা সচেতনই থাকি না। সেই জায়গা থেকে আমার কাছে একটাই সমাধান যে নিজেদের আত্মকর্মসংস্থানের চেষ্টা করতে হবে। যেহেতু প্রধান সমস্যা অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে, যে ম্যাডাম এই প্রশ্নের সমাধানের কথাও কিন্তু আসলে বলে দিয়েছেন। তো এ পর্যায়ে ডায়ালগ সেশন অনুষ্ঠানে আপনাদের মধ্য থেকে এই বাল্যবিবাহ নিয়ে আরো প্রশ্ন রাখার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আমার নাম প্রিয়তোষ মুন্ডা, গ্রাম তারানীপুর। আমি পড়াশোনা করি। আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু বাল্যবিবাহ গভর্নমেন্ট এবং এনজিও বিভিন্ন অ্যাডভোকেসি বাল্যবিবাহ প্রতিরোধ অনেক ক্যাম্পেইন অনেক কিছুই করে থাকে, কিন্তু এটাও পুরোপুরি বন্ধ হচ্ছে না। একজাক্টলি একটা 18 বছরের কম মেয়ে এখন যদি তার বাড়িতে ভালো একটা ছেলের প্রস্তাব যায়, বা 18 বছর পরে বা 21 বছর থেকে আরও কম ছেলে, এরকম ছেলে মেয়ে তারা এলাকা ছেড়ে দূরে গিয়ে তারা বিবাহটা করছে, হতে পারে রেজিস্ট্যান্ট বা লুকাচুরি করে বা অন্য এলাকায় গিয়ে বিয়েটা দিচ্ছে। পরবর্তীতে তারা এলাকায় এসে এই বিয়েটা প্রকাশ হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে আমরা কি করতে পারি, বা মহিলা অফিস এটা কি করতে পারে বা কি ধরনের ভূমিকা রাখতে পারে, এই জায়গা থেকে আমার একটা প্রশ্ন। আমি প্রশ্নটা বুঝতে পেরেছি যে যদি সংক্ষেপে বলি, যদি বিয়েটা হয়ে যায়, তাই না প্রিয়তোষ, যদি বিয়েটা হয়ে যায় তারপরে কি হবে? এরকম কিছু বাইরে থেকে বিয়ে করে আসছে, আসার পরে গ্রামে চলে আসছে, জানাজানি হয়ে গেছে, এখন কি হবে? বিয়েটা তো প্রথমত বিয়ে যদি হয়ে যায়, সেটা ডিভোর্স বা তালাক এই জিনিসটা তো আসলে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে অপছন্দের একটা হালাল কাজ ছিল এটা। ঠিক আছে, আমাদের ধর্ম ইসলাম ধর্ম অনুযায়ী অপছন্দ কিন্তু হালাল। কারণ কি, তালাক তো হালালই। যদি কেউ বলে যে আমি রাজি না সংসার করতে, তাহলে অবশ্যই তাদের সে রাইট আছে বা অধিকার আছে যে তারা বিচ্ছেদের জন্য জানাতে পারে। এখন বিষয় হচ্ছে যে যদি ছেলে এবং মেয়ে ভালোভাবে সংসার করে, এলাকার সবাই জানে, সেক্ষেত্রে আমাদের বিয়েটা ভাঙার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক মেয়েদের সাথে আমরা কথাবার্তা বলে জানতে পারি যে ওই মেয়েটাই বলে যে যদি ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, আমি মারা যাব, আমার বেঁচে থেকে কি হবে, আমার স্বামীকে তো ধরে নিয়ে গেল। ঠিক আছে, অনেক মেয়েদের কাছে আমরা এরকম কথা শুনছি যে আপা আমরা আত্মহত্যা করব। স্বামীকে ভালোবাসে তারা, এটাই হওয়া উচিত, স্বামীকেই ভালোবাসা উচিত, বিয়ে একটা সুন্দর সম্পর্ক। তো আমার কাছে যেটা মনে হয় বা অফিসিয়ালি আমরা যেটা করতে পারি, ওই নবদম্পতি যারা আছে তাদেরকে পরিবার পরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে, তাই না? আমরা বাল্য বিবাহটাকে কেন বলছি যে না, সেটা হচ্ছে যে ওই মেয়ের শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় সে। কারণ একদিকে
সংসারে কাজকর্ম থাকে, অন্যদিকে স্বাভাবিকভাবে বৈবাহিক সম্পর্কের মধ্যে কিছু দায়িত্ব কর্তব্য থাকে স্ত্রীর প্রতি স্বামীর, স্বামীর প্রতি স্ত্রী। সেই জায়গা থেকে ওই দম্পতিকে আমরা পরিবার পরিকল্পনার মধ্যে নিয়ে আসব, তাদেরকে আমরা কাউন্সেলিং করব। কাউন্সেলিং করা বলতে তাদেরকে বোঝানো যে যেন 20 বছরের আগে তারা কোনোভাবে, আমরা যেটা মহিলা বিষয়ক অফিস যেটা করে থাকে, 20 বছরের আগে কোনোভাবে যেন তারা বাচ্চা নেওয়ার জন্য পরিকল্পনা, বাচ্চা গ্রহণের জন্য পরিকল্পনা না করে, পাশাপাশি সুষ্ঠুভাবে কিভাবে জন্মদান পদ্ধতি থেকে বিরত থাকতে পারে সেটাও তাদেরকে বোঝানো হয়। ওই দুইজনকে, স্বামী এবং স্ত্রী দুইজনকেই সঠিকভাবে সকল পদ্ধতি বোঝানো হয়। এটা হচ্ছে একটা কথা যে যেহেতু বাচ্চা দিতে গেলে একজন অপুষ্ট মা, অপরিপক্ক মা, সে কখনো একটা পুষ্ট এবং পরিপক্ক বাচ্চার জন্ম দিতে পারে না। ব্যতিক্রম হতে পারে, হয়তো অনেকেই বলবে আমাকে এসে, অনেকে আমাদের মা চাচি বলতে পারে যে আমার বাচ্চা এ তো সুস্থ, ঠিক আছে। তো আমি সেক্ষেত্রে বলবো যে ব্যতিক্রম কখনো কোনো উদাহরণ হতে পারে না। 100 জনের মধ্যে আমাদের অনেক রিপোর্ট চলে আসছে যে অধিকাংশ বাচ্চারা অপুষ্ট। এখন হতে পারে যে প্রথম 18 বছরে বা 17 বছরে কেউ একটা বাচ্চাকে জন্মদান দিল, সে বাচ্চা অপরিপক্ক হলো, অপুষ্ট হলো। 20 বছর বা 22 বছর বয়সে যে একই মা যখন একটা বাচ্চা জন্ম দিচ্ছে, সে কিন্তু অনেকটা সুস্থ হচ্ছে। আমরা 3 বোন যদি কম্পেয়ার করি, আল্লাহর অশেষ রহমতে আমি ছোট এবং আমি আল্লাহর রহমতে সবচেয়ে বেশি সুস্থ। আমার বড় বোনটারও ব্লাডের সমস্যা, মেজো বোনটারও ব্লাডে অনেকটা সমস্যা, আমি এখনো পর্যন্ত ফেস করি নাই। এবং এটা জীববিজ্ঞানেও বলা হয়েছে যে ক্রমান্বয়ে যে যখন বাচ্চা জন্মগ্রহণ করছে, প্রথম বাচ্চার তুলনায় দ্বিতীয় বা তৃতীয় বাচ্চা অনেক সময় বেশি সুস্থ হয়, ঠিক আছে। কারণ মায়ের বয়সটাও সময় বেশি হয়, জরায়ুর পরিপক্কতা সে সময় বেশি থাকে। এজন্য আমরা চেষ্টা করি 18 আগে যদি বিয়ে হয়ে যায়, যদি ছেলে এবং মেয়ে একসঙ্গে ভালো থাকে, সুখে থাকে, সংসার করে, আমরা পরিবার পরিকল্পনার আওতায় নিয়ে আসবো। 20 বছরের আগে কোনোভাবেই যেন তারা বাচ্চা জন্মদানের কথা চিন্তা ভাবনা না করে, সেটা তাদেরকে মানসিকভাবে আমরা প্রস্তুত করার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি সাবরিন সুলতানা ম্যাডামকে, যে ম্যাডাম একেবারে সমাধানের জায়গাটা ম্যাডাম পথ দেখিয়েছে আমাদেরকে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এবং শুনছেন রেডিও লতার বিশেষ সংলাপ অনুষ্ঠান যুক্তিযুক্ত। যুক্তিযুক্ত অনুষ্ঠানটি প্রমোটিং দ্য ভয়েস অফ প্লেনল্যান্ড এথনিক মাইনরিটিস ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া, এবং এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল 19 ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং গণমাধ্যম বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায়, এবং এই অনুষ্ঠানটির আয়োজনে রেডিও লতা FM 99.2। দর্শক শ্রোতা, আমরা সংলাপ অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা মুন্ডা আদিবাসী জনগোষ্ঠীদের মধ্য থেকে আমরা কিছু নাচ এবং গান দেখার জন্য এবং উপভোগ করার জন্য আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমরা জানি যে বিশেষ করে আদিবাসী মুন্ডা সংগঠন তারা তাদের নিজস্ব ধর্ম, শিক্ষা, সংস্কৃতি নিয়ে কিন্তু আঁকড়ে ধরে আছে। সেই সংস্কৃতি যেন হারিয়ে না যায়, সেই সংস্কৃতিকে টিকে রাখার জন্য আমরা জানি যে মুন্ডা আদিবাসী সংগঠন তারা বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান পালন করে থাকে। তো এরই ধারাবাহিকতায় এ পর্যায়ে আমরা মুন্ডা আদিবাসী জনগোষ্ঠীর পক্ষ থেকে সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি। আখরা বন্দনা করু সরস্বতী মহামায়া, তবেলে বন্ধনা বেদনারি আদানে তোমার লাগাল ভারি। আখরা বন্দনা করু সরস্বতী মহামায়া, তবেলে বন্ধনা বেদনারি আদানে তোমার লাগাল ভারি।
এ পর্যায়ে একেবারে শেষে ম্যাডাম 4-5টা প্রশ্নের সবগুলো সমাধান ম্যাডাম একবারে দিবে। তো এ পর্যায়ে বাল্যবিবাহ নিয়ে আপনাদের মধ্যে আরো কিছু প্রশ্ন রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে নমস্কার, আমার নাম অনিয়া মুন্ডা, গ্রাম তারানীপুর। আমি জানতে চাচ্ছি যে অল্প বয়সে বাচ্চা নিলে যে বাল্যবিবাহ হলে অল্প বয়সে যে বাচ্চা পুষ্ট হচ্ছে না, আবার মাও কেন ঝুঁকিপূর্ণ হয়ে মারা যাচ্ছে, এটা আমি জানতে চাচ্ছি ম্যাডামের কাছ থেকে। আমি প্রকাশ মুন্ডা, বাসা পূর্ব কৈখালী। আমার প্রশ্ন ম্যাডাম কাছে যে বাল্যবিবাহ প্রতিরোধে আপনাদের মহিলা বিষয়ক অফিসে আমরা কিভাবে যোগাযোগ করব এবং যোগাযোগ করার পরে আপনারা কি ভূমিকা রাখবেন, এটা আমার জানা ছিল। আমার প্রশ্ন আসলে ছিল ম্যাডামের কাছে, আমি কি করতে পারি একটা প্রশ্ন আমার ম্যামের কাছে ছিল। অবশ্যই অবশ্যই আপনি প্রশ্ন রাখতে পারেন। যেহেতু আমাদের এখানে ম্যাম আমাদের বলছে যে কিশোরীদের আত্মকর্মসংস্থানের উপর নির্ভরশীল হতে হবে, তো সে ক্ষেত্রে আমরা সরকারি অফিস থেকে মানে আমাদের কিশোরীদের আত্মকর্মসংস্থানের জন্য যে প্রশিক্ষণ আমরা যদি অফিস থেকে কোনো প্রশিক্ষণ নিতে পারি বা কিভাবে নিতে পারি, এই প্রশিক্ষণগুলো আমাদের মেয়েরা বা আমরা কিভাবে পেতে পারি, এটা যদি ম্যাডাম আমাদের একটু ক্লিয়ার করে বলেন। আমার নাম হচ্ছে বাপ্পি মুন্ডা, আমি একজন ইগো লিডার। স্যারের কাছে আমার প্রশ্ন হলো যে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচার মাধ্যম বা সংবাদপত্র বা গণমাধ্যম এরা কী ধরনের ভূমিকা নিতে পারে আর আমাদের কিভাবে সহযোগিতা করতে পারে? আমার নাম চঞ্চল মুন্ডা, বাসা মুন্সিগঞ্জ। মানে বাল্যবিবাহে আমার প্রশ্ন হলো বাল্যবিবাহ শিক্ষকদের কি ভূমিকা রাখতে পারে? সবাইকে শুভেচ্ছা, আমার নাম নীলিমা রানী মুন্ডা, গ্রাম তারানীপুর। আমার কাছে একটা প্রশ্ন আছে যে বাল্যবিবাহ দেয় এরা পুরোহিত মশাইরা কীভাবে সমস্যার সমাধান করতে পারবে? আমার নাম পূজা রানী মুন্ডা, বাসা মুন্সিগঞ্জ। মানে বাল্যবিবাহ প্রতিরোধে এনজিও প্রতিনিধিরা কি করতে পারে? আমি সুমিত্রা মুন্ডা, গ্রাম তারানীপুর। আমার প্রশ্ন বাল্যবিবাহের আইনত বিধিমালা জানতে। আমার নাম বিভাস মুন্ডা, গ্রাম তারানীপুর। আমি একজন স্টুডেন্ট। বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিবেশীরা কিভাবে এগিয়ে আসবে? আমার নাম সুমিত্রা মুন্ডা, গ্রাম তারানীপুর। বাল্যবিবাহ বন্ধ করার জন্য আমরা কোথায় যাব? অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সৎ সাহস নিয়ে আপনারা প্রশ্ন রেখেছেন। অনেকের মধ্যে একটু জড়তা কাজ করছিল, একটু ভয়ভীতি কাজ করছিল। তো অবশ্যই আগামীতে এগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের সমস্যার কথাগুলো আপনারা সবাই সবার সাথে শেয়ার করবেন। তো এই পর্যায়ে আমি প্রশ্নের সমাধানের জায়গা থেকে আমি প্রথমেই চলে যাচ্ছি পুরোহিত মশাইয়ের কাছে, যে বাল্যবিবাহ প্রতিরোধে আপনি পুরোহিত মশাই হিসাবে বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে আপনি কি ধরনের ভূমিকা রাখতে পারেন? আমাদের কাছে যখন বিয়ের জন্য দাওয়াত দিতে যায় তখন আমরা একটা লিস্ট করে দিই যে কি কি লাগবে। সে লিস্টের পিছনে দেওয়া থাকে জন্ম নিবন্ধনের কাগজের যেন সঙ্গে থাকে। যখন এই জন্ম নিবন্ধন কাগজ সঙ্গে নেওয়ার কথা বলা হয়, তখন বলে যে মেয়েটার বয়স 1 মাস কম আছে, এটা কিভাবে কি করা যাবে। প্রতিনিধিরা রয়েছে, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, অন্যান্য সুশীল সমাজ রয়েছে, তাদের সম্মতিক্রমে আমাদের মেয়েটা বিয়ে দিচ্ছি। গরিব মানুষ, আমাদের অর্থের খরচ খুবই সংকীর্ণ, মেয়েটা বিয়ে না দিলে তো হবে না, কীভাবে কী করবেন। তখন বলি যে
দেখো যে আমি কিন্তু 18 বছর না হলে কিন্তু আমি বিয়ে দিতে পারবো, এটা আমাদের সম্ভব না। তখন বাড়ি যাই যে মেম্বারের কাছে ফোন ধরাই দেয়, নাই চৌকিদারের কাছে ফোন ধরাই দেয়, নাহলে চেয়ারম্যানের কাছে ফোন ধরাই দেয়। যখন এই প্রতিনিধির কাছে যখন আমাদের ফোন ধরাই দেয়, তখন এটা তো দেখা যাচ্ছে বাধ্যতামূলক তাদের সম্মান রক্ষার্থে আমাদের যেতে হবে, যেটা সত্য কথা। সংক্ষিপ্ত এই আলোচনা বলছি। এরপরে আমি একটা ম্যাডামের কাছে আমি একটু দাবি রাখছি, এর আগেও একটা অনুষ্ঠানে দাবি রাখছিলাম, যেহেতু সেটাও কার্যকর হয় না, যে আমরা যদি এই বাল্য বিবাহ যদি প্রতিরোধ করতে চাই, তাহলে আমি মনে হয় যে অন্য কোনো মাধ্যম দিয়ে সম্ভব নয়। সেটা মনে হয় আমি যদি পরিষদ মাধ্যম দিয়ে যদি এই বাল্য বিবাহটা একটা মেয়ে যদি আমি আজকে যদি আমার 18 বছর পূর্ণ না হয়, আমি যদি চেয়ারম্যান বা মেম্বার বা চৌকিদারের কাছে যে পরিষদের মাধ্যম দিয়ে যাই, ওখানে একটা ফর্ম দিয়ে দেবে যে এটা বিয়েটা পড়ানো সম্ভব না, বিয়েটা দেওয়াও সম্ভব না, যেহেতু বিয়েটা স্থগিত থাক, তাহলে এখানে চৌকিদারও কিছু করতে পারবে না, মেম্বারও কিছু করতে পারবে না, এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারাও কোনো কিছু করতে পারবে না। আমার মনে হয় এই পথটা অবলম্বন করলে বাল্যবিবাহ নিশ্চিত করা সম্ভবপর হতে পারে। আমি এটা ম্যাডামের কাছে বলতে চাইলাম যে কতটুকু কি সম্ভব আছে। ধন্যবাদ সবাই। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোহিত মশাই আপনাকে, যে আপনি আপনার জায়গা থেকে, আপনার অবস্থান থেকে আপনি মূল যে স্পেসিফিক বিষয়গুলো আপনি তুলে ধরেছেন, এজন্য। এবারে আমি চলে যাব নাজমুন নাহার, সভাপতি, জয়াখালী নারী উন্নয়ন সংগঠন। আমাদের সংলাপ সেশন থেকে আসলে যে প্রশ্ন উঠে আসছিল যে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় এনজিও সংগঠনগুলি কি ধরনের ভূমিকা পালন করতে পারে, তো এ বিষয়ে নাজমুন নাহার, সভাপতি, জয়াখালী নারী উন্নয়ন সংগঠন, এ বিষয়ে আপনার সমাধানের জায়গা থেকে সংক্ষেপে আলোচনা রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। আমার নাম নাজমুন নাহার। আমি তো জানি যে আপনাদের এই সংগঠন যেমনভাবে আমরা তৈরি করছি, এরকম ছোট ছোট সংগঠন আকারে যদি আমরা এলাকা ভিত্তিক কোনো মানে প্রচার প্রচারণা করি, যেভাবে ছোট বাল্যবিবাহ 18-র আগে বিয়ে নয়, 20-এর ভিতরে বিয়ে যেন, মানে 20-এর পরে আগে ছাড়া পরে যেন বিয়ে না হয়। এখন আমি বলছি যে আমাদের যে সংগঠন, নারী সংগঠন, আমার তো সংগঠন সব নারীদের নিয়ে, আমি নারীরা যদি আমরা সজাগ হই, আমরা মায়েরা যদি আমরা জানতে পারি যে আমার মেয়েটা এখনো বিয়ে দেওয়ার বয়স হয় নাই, আমরা কেন বিয়ে দেব, এভাবে যদি ছোট ছোট আকারে আমরা সংলাপ অনুষ্ঠান বা সুন্দরভাবে এরকম মায়েদের নিয়ে বসতে পারি, তা মনে হয় আমাদের কার্যকারী কাজ এগিয়ে যেতে পারবো। এই বলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নাজমুন নাহার, সভাপতি, জয়াখালী নারী উন্নয়ন সংগঠন। আপনি সুন্দর করে বলেছেন যে আসলে এনজিও সংগঠনের জায়গা থেকে আসলে কি কি করা উচিত। মেয়েদের 18 এবং ছেলেদের 21, এর পরে আসলে যে মূল বিবাহ যে কার্যক্রমগুলো আসলে সংগঠিত হয়ে থাকে, এবং এর আগে আসলে যে বিয়েগুলো হয় সেগুলো তো আমরা মূলত বাল্য বিবাহ বলে জানি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, যে আপনি অত্যন্ত সুন্দর করে বলেছেন। এই পর্যায়ে আসলে আমি প্রশ্নের যে জায়গাটা ছিল, যে আমরা জানি যে শ্যামনগর মুন্ডা আদিবাসী সংগঠন শামস, তারাও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করে থাকে। সেক্ষেত্রে আমি গোপাল চন্দ্র মুন্ডা, সভাপতি, শ্যামনগর আদিবাসী মুন্ডা সংগঠন। দাদা, আপনাকে সংক্ষেপে বাল্যবিবাহ প্রতিরোধে আপনারা কি কি ধরনের কার্যক্রম পালন করছেন সংক্ষেপে আলোচনা রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসলে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ এবং এই বিশ্লেষণে যেতে গেলে হয়তো সংক্ষিপ্ত নয়, একটু দেরি সময় লাগতে পারে। সেটা হচ্ছে আমরা 2000 সাল থেকে শ্যামনগরে আদিবাসী মুন্ডা সংগঠন, তারপরে যখন আমরা রেজিস্ট্রেশন হয়েছে 2008 সাল, তখন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা। তো 2000 সাল থেকেই আমরা বাল্যবিবাহ প্রতিরোধ কাজ করে আসছি। বিভিন্ন গ্রামে গ্রামে বসে, বিভিন্ন মুরব্বীদের সাথে বসে আমরা এই প্রতিরোধ করার জন্যই আমরা চেষ্টা করেছি। তো 2017 সালে আমরা রাঁচিতে গেলাম।
শিকড়ের সন্ধান। আসলেই দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি যে আমরা রাঁচি থেকে আসছিলাম এই অঞ্চলে জঙ্গল কাটার জন্য। তো তাদের প্রজন্ম হিসাবে আমরা এই অঞ্চলে এই অঞ্চলে বসবাস করে আসছি। তো তখনই আমরা রাঁচি থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আসছিলাম যে ওখানে যে মাতব্বর তাদেরকে মোড়ল বলা হয়, তো এরাই সমাজের এই আদিবাসী সংগঠনগুলোর সব সমাধান কিন্তু গ্রামে বসেই তারা করে। তো সেই তার ধারাবাহিকতায় 2018 সালে আমরা সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার একটা প্রকল্প মটকা একটা প্রকল্প নিয়ে আমরা সেই ধারাবাহিকতায় আমাদের শ্যামনগরে 3 জন পঞ্চায়েত আছে, প্রত্যেকটা গ্রামে একজন পাশ মোড়ল, একজন পাশ মোড়ল, আরো আরেকজন নারী পাশ মোড়ল। তো এই পাশ মোড়ল এবং মোড়লদের কাজ হচ্ছে যে একটা গ্রামে যদি কোনো ধরনের সমাজের বহির্ভূত কাজ হয় তো এই মোড়লেরাই সমাধান করবে। তো আমরা 2 বছর ধরে এই প্রকল্প চলাকালীন একেবারেই যেখানে 5টা ফ্যামিলি আছে সেটাও একটা আমরা গ্রাম ধরে নিয়েছি। তো আজকের হাউজে অনেক মানুষই আমরা প্রশ্ন করতেছি যে এনজিওদের কাজ কি। এটা কিন্তু আরো 15 বছর আগে থেকেই আমাদের এই কাজ চলমান আছে, এটাকেও আমরা অস্বীকার যেতে পারবো না। আর আজকের যারা উপস্থিতি, আমারও জাত ভাই, আমারও জাতি গোষ্ঠী, তো আজকের আমরা কথা বলছি না কেন যে বাল্য বিবাহ প্রতিরোধে আরো অনেক কথা ছিল, তো আমরা বলতে পারিনি। তো বিষয় হচ্ছে যে ভাইকে আমি বলবো যে আদিবাসী মুন্ডা সংগঠনগুলো যখন আমরা একত্রিত একটা আলোচনায় বসবো, এর একটা আলাদা একটা অনুষ্ঠান আছে, সেইটা করলেই প্রত্যেকটা মানুষ কিন্তু কথা বলতো। তো সেইটা আমরা করতে পারিনি। নেক্সট টাইমে আমরা হয়তো ওইটা তাদের পরামর্শ নিয়েই আমরা করতে পারবো। তা আজও পর্যন্ত আমাদের চলমান আছে 2000 সাল থেকে এখনো পর্যন্ত সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা এই প্রতিরোধ করতে যে অনেক জায়গায় হোঁচট খেয়েছে, সেটাও আপনারা জানেন যে একটা গ্রামে যখন বাল্যবিবাহ শুরু হয় তখন যদি আমরা প্রতিরোধ করতে যাই মানে তৎমুহূর্তে কিন্তু গ্রুপিং তৈরি হয়ে যায়। আজকের যারা ইউথ গ্রুপ আছে আমরা আসলেই এটা একটা লিস্ট করে আমরা যেন এই শ্যামনগরেই সব গ্রামে জানিয়ে দেয় যে আসলে বাল্য বিবাহ প্রতিরোধ এই ইউথ গ্রুপ আমরা সব সময়ের জন্য স্বচ্ছর বাল্য বিবাহ হবে না, এইটা যেন থাকে। আর প্রত্যেকটা গ্রামেই জানিয়ে দিতে হবে যে যখনই বাল্য বিবাহ শুরু হয় বা পরিকল্পনা করে তখন আমরা যেন দলাদলি না করি। দলাদলি করলেই আমাদের কিন্তু পঞ্চায়েত প্রথা আছে, আমরা সেখানেই জানাবো, আমরা নিরসন সেখানেই করব। আসলেই কি আমরা এই সমাজে যারা নেতৃত্ব দেই এদের কি মানে কিনা, এটাই আগে বুঝতে হবে আমরা তাদের মানি কিনা। আমরা শ্যামনগরে বুড়িগলিনী একজন, মুন্সিগঞ্জে একজন, কৈখালী একজন, 3টে পঞ্চায়েত আছে কিন্তু আমাদের এই ছোট বিষয়গুলো দেখার জন্য। আসলে তাদেরকে আমরা মূল্যায়ন করি কিনা, আমরা যদি মূল্যায়ন করি তাহলে এই যে কঠিন ব্যাধি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তারা কখনো পরামর্শ দেবে না যে ওর মেয়েটার ছোট এবং 2 বছর বয়স কম আছে, বিয়ে দিয়ে দাও, এরা পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখে না। সেটা কিন্তু শামস অর্গানাইজেশন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিয়েছে, এটা বললেই তারা আমাদেরকে জানাবে। আর আমরা সাথে সাথে যদি কন্ট্রোল না করতে পারি প্রশাসনকে জানাবো বা প্রশাসনের মাধ্যমে আমরা কিন্তু কঠিন পদক্ষেপ নেব। এই প্রস্তুতি কিন্তু আমাদের 2015 সাল থেকে, এইটা আমরা কেউ অস্বীকার যেতে পারবো না। যখনই আমার মেয়েটা বিয়ে হচ্ছে না তখন আমি গ্রামের একদিকে যারা প্রতিরোধ করবে আরেকদিকে যারা বিয়ে দেবে, এইটা যেন আমরা না করি, এইটাই কিন্তু আমরা খুবই ভালোবাসি। ধন্যবাদ সকলকে। এখানে 3টা প্রশ্ন আমার মনে আছে, এর বাইরে একটা প্রশ্ন ছিল যে বাল্য বিবাহের জন্য আইনত শাস্তি কি, তাই না? এরকম একটা প্রশ্ন ছিল। সরকারিভাবে কথা বলেন না কেন আপনারা? আমরা তো কেউ এখনো বিরক্ত হই নাই, ঠিক আছে? আইনত শাস্তি যে জানতে চেয়েছিলেন, প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ, আমি এই জন্য মানে আইন দেখে বলছি যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে? বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ মানে যে স্বামী বিয়ে করছে তার যদি
25 বছর 30 বছর হয়ে যায়, সে যদি কোনো বাল্যবিবাহ করে, মানে কোনো কম বয়সী মেয়েকে বিয়ে করে, তার শাস্তি কি হবে? তার শাস্তি হচ্ছে 2 বছরের কারাদণ্ড প্লাস 1 লক্ষ টাকা। ঠিক আছে? স্বামী যদি প্রাপ্তবয়স্ক হয়, স্ত্রী যদি কম বয়স্ক হয়, সেই ক্ষেত্রে কি হবে? কে জানতে চেয়েছিলেন এটা? হ্যাঁ বলেন তো আপা, শাস্তি কি? 2 বছরের জন্য সে জেল খাটবে। ঠিক আছে? হ্যাঁ, আর জরিমানা কত? 1 লক্ষ টাকা জরিমানা। সেই জরিমানা আদায়ে যদি দেরি হয় তাহলে আবার 3 মাসের জন্য কারাদণ্ড। বোঝা গেছে? মনে থাকবে? ভুলে গেলে হবে না। আমি কষ্ট করে বললাম, আপনি ভুলে গেলেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? 1 লক্ষ টাকা জরিমানা। ঠিক আছে? এরপরে যদি অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে মেয়ে, তার মানে স্বামীও প্রাপ্তবয়স্ক, মানে কি 21-এর কম, 21-এর কম বয়স হচ্ছে ছেলের, মেয়ের বয়স 18-এর কম, তার মানে দুইজনই ওই বাল্যবিবাহের আওতায় চলে আসছে। সেই ক্ষেত্রে কি হবে? 3 মাসের জেল হবে প্লাস 50,000 টাকা জরিমানা হবে। কারণ ওই ছেলে কি শিশু না, 18 বছরের কম হলে বা 21 বছরের কম হলে তো শিশু, সে ছেলে বাচ্চার মধ্যে যাবে সংবিধান অনুযায়ী, শিশু আইনের মধ্যে যাবে, সে তো কাজ করতে পারে না। তার ক্ষেত্রে জরিমানা 50,000 এবং জেল হবে 3 বছর। ঠিক আছে? তাহলে বাল্যবিবাহ এক হইতে পারে যে আমার স্বামী প্রাপ্তবয়স্ক, স্ত্রী হচ্ছে অল্প বয়স্ক মেয়ে দেখে বিয়ে করছে, একরকম হইতে পারে। দ্বিতীয় রকম কি হইতে পারে? স্বামী এবং স্ত্রী দুইজনই কম বয়স, অপ্রাপ্তবয়স্ক। ঠিক আছে? দুইজনের সাজা কিন্তু 2 রকম, তবে সাজা হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু অনেক সময় যে কান্নাকাটি করে তো আমরা আবেগপ্রবণ হয়ে যে অনেক কিছু কম্প্রোমাইজ করি। তাহলে এইটা ছিল আপনার প্রশ্ন উত্তর, বোঝা গেছে? ঠিক আছে, বসেন। এরপরে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের সামনের সারি থেকে, আপা আপনার ছিল না প্রথম প্রশ্ন, আপনি করছিলেন। আপনার প্রশ্ন ছিল কি যে মেয়েদেরই কেন সমস্যা হয়, মেয়েরা কেন শারীরিকভাবে মানসিকভাবে মেয়েরা কেনই বিপদগ্রস্ত হয়, ছেলেরা কেন নয়? ছেলেরা কেন নয় কারণ, ভাই আপনি একটু যদি সাইডে যান। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যে ছেলেরা কি বাবা বটবৃক্ষ, শক্ত হয় না? ছোটবেলা থেকে কি বলে? ছেলেরা কান্না করে না, মায়েরা এটাই বলে না, বাবা তুমি ছেলে, তুমি কান্না করো না, তোমার চোখে পানি আসলে হবে না। আর মেয়েরা কি ননির পুতুল, চোখ দিয়ে পানি অটোমেটিক চলে যাচ্ছে। আমার মা বলে কি চোখের কোনায় পুকুর কাটা আমার মেয়ের। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে মেয়েরা আসলে একটু নরম স্বভাবের হয়, প্লাস মেয়েরা হচ্ছে মা, বাচ্চা জন্মদান করবে, সবকিছু মিলে যখন একটা ছোট চারা গাছ থেকে আপনি বড় করছেন, পানি দিচ্ছেন, বড় হচ্ছে, ওইটা গাছটা ফল দিচ্ছে, আরো মোটা হচ্ছে, একসময় ছায়া দিচ্ছে, তাই না? একটা গাছ, তো আপনি যদি ওই গাছটাকে একটা মেয়ের সমান করেন, যদি এই গাছটা যখন একদম মনে করেন মাঝারি সাইজের, এখনো ফলটাল কিছুই দিচ্ছে না, ও যদি একটু বাতাস লাগে বা ঝড় হয় ওটা ভেঙে পড়ে যাবে। কিন্তু ও যখন বড় হবে ও কি হবে? উল্টো ঝড় আসলে আপনাকে ঝড়ের হাত থেকে বাঁচাবে। এই জন্য কি আমাদের শরীরে স্যার বলছিলেন যে অনেক অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি সুষ্ঠু সবল হয় সেটার জন্য সময় লাগে। একইভাবে বাচ্চা ধারণটা হয় কোথায়? জরায়ুতে হয়। সেই জরায়ু কি হয়? ছোটবেলা থেকে বড় হতে থাকলে জরায়ুর পরিপক্কতাও বাড়তে থাকে। মেডিকেলের ভাষায়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, যত বড় হবে জরায়ুর পরিপক্কতা বা জরায়ুর ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এখন আমি ছোট, আমার জরায়ুর আকৃতি ছোট, ধারণ ক্ষমতা আমার কম, কিন্তু যখন আমি প্রাপ্তবয়স্ক হচ্ছি, বিশেষ করে আমি, আপনারা কেউ নেগেটিভলি বা নেতিবাচকভাবে নেবেন না, এটা খুবই পজিটিভ, কারণ আমি একটা মেয়ে হিসেবে বলছি এখানে। আমাদের প্রথম যখন মাসিক হচ্ছে, মাসিক হওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের জরায়ুর গ্রোথ বা উন্নতি হওয়া শুরু হয়। ঠিক আছে? এই জন্য আমরা চেষ্টা করি যে আমরা 18 বছরটা কেন ধারণ করছি। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে 18 কেন, 20 কেন নয়, বা 25 কেন নয়। 18টাকে আমরা মনে করছি যে এই সময় এসে একটা স্ট্যাবল বা একটা শক্ত জায়গায় ওই মেয়েটা আসতে পারে। মানসিকভাবেও যারা মনোবিজ্ঞানী আছে তারাও বলতে যাচ্ছে যে এই বয়সটা আসলে পরে একটা মেয়ের যদি সংসারের উপর দিয়ে অনেক ঝুট ঝামেলা যায়, সে সেটা গ্রহণ করার মতো সামর্থ্য নিজের মধ্যে পোষণ করে। কিন্তু এর আগে কি হয়, এই বয়সটা অন্তত, আর 18 বছর বয়স পর্যন্ত কি ইন্টারমিডিয়েট হয়ে যায় না, এইচএসসি পরীক্ষা হয়ে যায় না, তার মানে সে কিন্তু প্রাথমিক শেষ করে ফেলছে, মাধ্যমিক শেষ করে ফেলছে, উচ্চ মাধ্যমিক শেষ করে কলেজও শেষ করে ফেলছে, তাই না? এবার সে কি করবে? সংসার করবে। সে সংসার করতেই পারে, আমরা বলছি সে করুক, কারণ এরপরে 4 বছরের বিস্তর অনার্স লাইফ, তাই না? স্নাতকে 4 বছর অনার্স লাইফ। তো আমরা বলতে চাচ্ছি যে সে ইন্টারমিডিয়েট পাস করে বিয়ের সাথে করুক, কোনো সমস্যা নেই। বা এসএসসি পাস করে তো আসলে সম্ভব না, ইন্টারমিডিয়েটটাকে আমরা বলছি।
বাচ্চা নেওয়ার জন্য আমরা বলি, বিশেষ করে সরকারিভাবে আমরা পরিবার পরিকল্পনা প্লাস আমাদের যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছেন, আমরা নির্ধারণ করছি সরকারি নীতিমালা অনুযায়ী যে 20 বছর। বিয়েটা 18 বছর করছে, 2 বছর সে সুখে শান্তিতে সংসার করুক, শ্বশুর শাশুড়িকে বুঝুক, স্বামীকে বুঝুক, কে কতটা তাকে সাপোর্ট করবে, কতটা তার পাশে থাকবে এটা বুঝুক। এরপরে যে সে যখন বুঝবে 2 বছর, 20 বছরে গেল, সে 2 বছর ধরে সে বুঝলো যে আমি আসলে বাচ্চাটা কি নেব, পরিকল্পনা কি করব, আমার স্বামী কি চাচ্ছে, আমার শ্বশুর শাশুড়ি কি আমার পাশে থাকবে, এটা বুঝে শুনে তারপর সে সিদ্ধান্ত নিয়ে পরিবার পরিকল্পনার মধ্যে চলে আসবে। মানে কি এই 17 বছর বা 15 বছর একটা মেয়েকে এটা চিন্তা ভাবনা করতে পারে? বা আমার মায়েরা বা মা চাচিরা কি চিন্তা ভাবনা করছিল? একটা বাচ্চা তো শুধু মায়ের উপরে নির্ভরশীল না, তাই না? বাচ্চা কি বাবা মা দুইজনের না? এটা একটা টিম ওয়ার্ক বা দলীয় কাজ। বাচ্চা জন্মদান করা, বাচ্চাকে বড় করা, তাকে শিক্ষার আওতায় নিয়ে আসা। আমি চাকরি করেও এখনো পর্যন্ত আমার মা আমার সাথে আছে, কারণ আমি রান্না বান্না করে খেতে পারি না। সে না থাকলে আমি অসুস্থ হয়ে যাই, আমার অফিস চলতে পারে না। মা এমনই, বাবা একইভাবে প্রত্যেক সপ্তাহে গ্রাম থেকে বাবা আসছে, খাবার দাবার নিয়ে চলে আসছে। তো ব্যাপার হচ্ছে যে বাবা মা আমাদের একদম অবিচ্ছেদ্য অংশ। সেই জায়গা থেকে আমি 25-26 বছর বয়সে একটা মেয়ে, এখনো আমার বাবা মাকে আমার পাশে যাচ্ছি। আপনি কিভাবে 15 বছরের একটা মেয়েকে ভাবছেন যে আপনাকে ছাড়া আপনার বাচ্চা ভালো থাকবে? আপনি একবার চিন্তা করেন যে আপনি চলে আসেন, আপনি বলবেন যে আপা আমি তো আসছি, আমার বাচ্চা কাচ্চা যাবে, সমস্যা কি? তাহলে তো মা হলো না। আমার মা বলে যে আমি যে কষ্ট পাইছি সেটা যেন তোমাদেরকে পেতে না হয়। আগে চাকরি করবা, তারপর বিয়ে শাদী। কারণ মেয়েদের, বিশেষ করে এই সমাজে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। ছেলেরা স্বাবলম্বী হবে, কিন্তু মেয়েরাও যদি স্বাবলম্বী হয়, গরুর 2টা চাকা, গরুর গাড়ির 2টা চাকা যদি সমান হয়, সেটা ভালোভাবে চলবে নাকি শুধু একটা চাকাতেই চলবে, নাকি একটা চাকা আর একটা ভাঙা চাকাতে চলবে? 2টা চাকা ভালো হলে একটু ভালো হয় না? সুন্দরভাবে চলে। আমরা এই জন্যই বলছি মেয়েরাও স্বাবলম্বী হোক। আর আপনি যেটা বললেন শারীরিক অবস্থা মেয়েদের খারাপ হয়, এটা হয় কারণ খারাপ তখনই হবে যখন আপনি বাল্যবিবাহটা দিচ্ছেন বা সে বৈবাহিক সম্পর্কে যাচ্ছে। এবং এটা আরেকটা হচ্ছে সবকিছুর একটা ভালো এবং খারাপ 2টা সাইডই তো থাকে। এটাও অনেকে বলে যে মেয়েরা তো অনেক সময় সম্পর্কে জড়ায় যায়, তাই না? আমাদের কথা হচ্ছে আপনি বাবা মা কি করছেন? আপনি বাবা মা কি করছেন? আপনার মেয়ে যদি একটা অন্য সম্পর্কে জড়ায় যায়, আপনি বাবা মা আপনি বিয়ে দিয়ে দিলেন, আরেকজনের কাছে চলে গেল, সে যে সেখানে যে কোনো পরকীয়া করবে না তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? তখন তো সেই ঘরে ফিরে যে জায়গার জিনিস সে জায়গায়। অন্য একটা ছেলে আপনার আমার মেয়ে যদি যে আরেকটা অন্য সম্পর্কে জড়াই, ওই আপনার জামাই কি মেনে নেবে? ও তো লাথি মেরে পাঠিয়ে দেবে বাপের বাড়ি। তাহলে যদি দেখেন আপনার সন্তান বেপরোয়া হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, বোঝান। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 5 দিন, সারা জীবন বোঝান। কারণ আপনি আমিও কিন্তু একবারে বুঝি না, আমরা আল্লাহর বান্দা, কত ভুল করি আমরা, আবার আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, তাই না? তার মানে ভুল মানুষ করবে, আবার ক্ষমাও করতে হবে। বাবা মা হিসেবে আপনারাও অন্তত আপনাদের বাচ্চাদেরকে যদি কোনো ভুল করে ক্ষমা করে পুনরায় তাকে সেই জায়গা থেকে উঠে আসার জন্য শক্তি যোগাবেন। এটাই আমাদের, মানে আমি বলবো ব্যক্তিগতভাবে যে এটা করাটাই ভালো। কারণ আমি ফিল করি যে আমার বাচ্চা কাচ্চার সাথে আমি কখনো এটা হতে দিব না। আমি মনে করি যেটা আমার সাথে হয়েছে বা আমার বোনেদের সাথে হয়েছে, বা আজকে মাঠে কাজ করতে যেয়ে যখন এই ধরনের কেস দেখি তখন মনে হয় যে আল্লাহ না, আমার বাচ্চা কাচ্চার সাথে আমি এরকম কখনো হতে দেব। কষ্ট হবে, মানুষ করব, সাপোর্ট করব, অনেক কষ্ট হবে। বাচ্চা মেয়ে মানে মা বাচ্চা বাবা বাচ্চা মিলে কষ্ট করব, সবাই মিলে কষ্ট করব, কিন্তু বিয়ে দিয়ে অন্য কারোর ঘাড়ে চাপাই দিয়ে পুনরায় আবার আমার মেয়েকে ফিরাই নিয়ে আসলাম, তার বদনাম হয়ে গেল, কলঙ্ক হয়ে গেল, এটা কখনোই আমাদের কাম্য না। ঠিক আছে? আপুর প্রশ্ন এটা ছিল। আত্মকর্মসংস্থানের জন্য আপু বলছিলেন যে মেয়েরা কি করতে পারে বা উপজেলা মহিলা বিষয়ক অফিস কি ধরনের সহযোগিতা করতে পারে। প্রথমত হচ্ছে আত্মকর্মসংস্থানের জন্য যদি আপনারা কোনো ব্যবসায়িক পরিকল্পনা করেন, ঠিক আছে, আমাদেরকে দেখাতে হবে। আমরা আপনাদেরকে 20,000 থেকে 75,000 টাকা পর্যন্ত একটা ক্ষুদ্র ঋণ দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখাতে হবে যে আপনি ওই টাকাটা শোধ করবেন কিভাবে। স্বাভাবিক না, সরকার তো আর বিনা মানে নিজের বিনা অধিকার ছাড়া আপনাকে কিছু দিবে না। সেই জায়গা থেকে আপনি যদি একটা পুকুরও করেন, সেখানে মাছ চাষও করেন, বা আপনার ছাদের উপরে আপনি কোনো মুরগি পালন করেন, আমাদেরকে দেখাতে হবে যে স্যার আমাদের এখানে এই পরিকল্পনা আছে, আমি আরও 500 মুরগি কেনার জন্য আপনার কাছ থেকে টাকা চাচ্ছি, আমি 6 মাসে বা 2 মাসে মুরগি বড় হলে এটা বেচবো, আপনার টাকা শোধ করব।
ঠিক আছে, ব্যবসায়িক পরিকল্পনা ছাড়া আসলে আমরা এটা দিতে পারি না, কারণ দিন শেষে আমাদেরকেও চিন্তা করতে হয় যে আপনাকে যে লোনটা দিচ্ছি আপনি শোধ করবেন কিভাবে আমাদের, কারণ ওটা তো আমাদেরকে সরকারের টাকা বা সরকারকে ফেরত দিতে হবে। এটা হচ্ছে গেল ক্ষুদ্র ঋণ, ঠিক আছে, যদি কারো ব্যবসা থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে দর্জি বিজ্ঞান। আমরা প্রথমত আপু কথার মধ্যে প্রশ্নের মধ্যে বলছিলেন যে কিশোর কিশোরীরা আত্মকর্মসংস্থানের জন্য কি করতে পারে। আমরা কখনোই বলবো না কিশোর কিশোরী আত্মকর্মসংস্থানের আওতায় আসুক। কিশোর কিশোরীর কাজ হচ্ছে পড়াশোনা করা। ওরা অবশ্যই আগে প্রাথমিক দায়িত্ব পড়াশোনা করবে, পাশাপাশি যখন তারা আত্মকর্মসংস্থানের কথা চিন্তা করবে সে বাসা বাড়িতে সে তার বাবা মাকে সাহায্য করবে বেশি জোর হলে, কারণ পড়াশোনা আর কাজ যে যাই বলুক না কেন একসঙ্গে চলে না। আমরা পড়াশোনা করতাম, আমার বাপ বলতো যে না আমার মেয়ে পড়াশোনা করবে, কাজের প্রতি মন চলে গেলে ও আর পড়াশোনা করবে না, কাজ করতে দিবা না। তো যারা আসলে আমি বলছি এত কথা কারণ আমিও গরিব পরিবার থেকে উঠে আসছি। আজকে হয়তো আল্লাহর রহমতে একটু অবস্থায় পরিবর্তন হয়েছে, এক সময় আমরাও হচ্ছে ওই ফ্যান ভাত খেয়েই বড় হয়েছি, ঠিক আছে। ফ্যানটাও মনে হয় জুটতো না, মালাই করে পাশের বাড়ির লোকজন দিয়ে যেত, আম্মা বলতো। ছোটবেলায় তো অত মনে নাই, আস্তে আস্তে বড় হওয়ার পরে সবকিছু পরিবর্তন আস্তে আস্তে ধীরে ধীরে হওয়া শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যারা এই মধ্যবিত্ত পরিবার থেকে বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসি আমরা সিনারিওটা জানি। তো আমি বলবো যে আগে পড়াশোনাটা করবে, পাশাপাশি যদি সে কিছু করতে চায় সেই ক্ষেত্রে সে বাবা মার সাথে কোনো ব্যবসায়িক পরিকল্পনা করে আমাদেরকে জানাতে পারে, সেই ক্ষেত্রে বাবা মা দায়িত্ব নেবে। আমি এই পরিকল্পনা করছি কারণ আমাদের সকল সেবা মহিলাদের জন্য। ওই মেয়ের মা যদি যে বলে আমি এটা চাই, আমার এই সাহায্য লাগবে, তখন আমরা দেবো। তো দর্জি প্রশিক্ষণ একটা আছে, সে দর্জি প্রশিক্ষণের আবার আমাদের সময় তো সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। ওই সময় তো একজন কিশোরী কি করবে, সে ক্লাসে থাকবে, স্কুলে থাকবে, সে তো করতে পারছে না, তার মা এটা করতে পারে। দর্জি বিজ্ঞানটা সে শিখতে পারে, সে সার্টিফিকেট পাবে, প্রতিদিন যাতায়াতের উপর ভিত্তি করে সে পার ডে 100 করে টাকাও পাচ্ছে। এই সহযোগিতাটুকু আমরা করতে পারি। পাশাপাশি যদি খুবই হতদরিদ্র হয়, মুন্ডারা বিশেষ করে কিন্তু আমাদের বিশাল বড় একটা টার্গেট সুবিধা প্রদানের ক্ষেত্রে, সরকারি সুবিধার ক্ষেত্রে আমরা দেখি যে কেউ আগে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা এই ধরনের মাইনর গ্রুপ থেকে আছে কিনা, থাকলে তাদের সুবিধা আগে, পরে অন্যান্য, পরে সাধারণ যারা বাংলাদেশি জনগণ। তো দর্জি বিজ্ঞানের জন্য তারা আবেদন করতে পারে। যদি হতদরিদ্র হয় 3 মাসের প্রশিক্ষণ শেষে আমরা তাদেরকে একটা সেলাই মেশিনও দেওয়ার জন্য চেষ্টা করি যদি সে চায়। এটা গেল। পাশাপাশি শিশু কার্ড বা 30 কেজি চাল বলে একটা কার্ডও আছে, অসহায় গরিবদের জন্যই। এটাও মুন্ডা পরিবারদের জন্য তো অবশ্যই আছে, কারণ এই যে বাড়িটাতে আমরা প্রোগ্রামটা করছি এই বাড়ির কেউ যদি আবেদন করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে সে অবশ্যই এই সুবিধার আওতায় চলে আসবে, ঠিক আছে। তো প্রতি মাসে করে এটা 30 কেজি চাল দেওয়া হয় 2 বছর মেয়াদে। আর এই সকল সার্ভিস বা উপজেলা মহিলা বিষয়কের সেবা সম্পর্কে জানতে গেলে সে পরিষদে যেও জানতে পারবে। এখানে আরেকটা প্রশ্ন ছিল যে প্রতিবেশীদের দায়িত্ব কি, প্রতিবেশীরা কি করতে পারে। প্রতিবেশীরা কেউ এরকম হয় না যে আমার বিয়ে দিচ্ছে ভাই কেন যে আমার মাকে বলবে, তাই না, যে বিয়ে দিয়ে না, বা আমার মা কেন ভাইয়ের কথা শুনবে। উনি যখন বলছে অফিসে তখন আমি কিন্তু আবার বা আমার ফ্যামিলিও যে ওনাকে ধরবে, তুমি কেন বলছো, তাই না। তো সেই ক্ষেত্রে যে ফোন দিবে সে তার পরিচয় গোপন রাখতে পারে, তবে সে আমাদেরকে বোঝাবে যে এই জায়গাটায় এই ঘটনা হচ্ছে, আপনারা এসে ইমিডিয়েটলি কোনো স্টেপ নেন। সেক্ষেত্রে কি হবে, 109-এ কল দিলে আমাদের অফিস বরাবর কল যাবে। উপজেলাতে যে সকল কর্মকর্তা আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, সকলের সাথে আলোচনা করে ওই মুহূর্তে স্পটে আমরা পৌঁছে যাব ওইটা প্রতিরোধ করার জন্য, ঠিক আছে, ওই বিয়েটা বন্ধ করার জন্য। কিন্তু যেটা হয় ওই যে ডাক্তার যাওয়ার পূর্বে রোগীটি মারা গেল, ঠিক আছে। তো বিয়ে আমরা চেষ্টা করি আটকানোর, তবে যেহেতু আমরা ফিল্ডে সবসময় থাকি না, আমরা থাকি না, যারা অফিসে আছেন তারা থাকে না। আমার অনুরোধ থাকবে যারা প্রতিবেশী, যারা ইউনিয়ন পরিষদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাদা বলছিলেন ইউনিয়ন পরিষদ যদি স্টেপ নেয় তাহলে আসলে কোনো কিছুই মানে এমন না যে সমাধান করা যাবে না। কিন্তু ইউনিয়ন পরিষদের আবার একটা ব্যাপার আছে, ভোট, যত জনগণ তত ভোট, তাই না। ইউনিয়ন পরিষদও বা কেন এই ধরনের স্টেপ নেবে, এই ধরনের একটা কথা বলে। আসলে আমাদের না মানসিক পরিবর্তনটা সবার আগে সবচেয়ে বেশি জরুরি, মানসিক পরিবর্তনটা বেশি জরুরি। বাবা মা যদি পরিবর্তন হয় ওই পরিষদের ভোটেও কিচ্ছু যায় আসবে না। বাবা মা যদি মনে করে আমার মেয়েকে, আমার সন্তানকে, আমার ছেলেকে আমি বিয়ে দেব না যত সময় না পর্যন্ত সে কিছু করছে, একমাত্র তাহলেই এটা সম্ভব। আদারওয়াইজ মানে আমাদের মাথায় যদি চিন্তাই না থাকে যে এত কষ্ট করে একটা বাচ্চা জন্ম দিলাম, এই বাচ্চা আমার কিছুই দিল না, আমি বিয়ে দিয়ে দিলাম, তাহলে কি হলো আমার। দিন শেষে তো আমার বিনিয়োগ মানে ইনভেস্ট করার পর আমার প্রফিটটাও দেখতে হবে। বাচ্চা পালছি, রাতের ঘুম হারাম করে, সেই বাচ্চারে 15 বছর হইলো বিয়ে দিয়ে দিলাম, তাহলে কি করলেন। মানে দিন শেষে একজন মা যদি চিন্তা করে
কি করছি আমি? শরীরটা তো আমার গেছেই, টাকা পয়সাও খরচ হয়েছে, বিনিময়ে আমি কিছুই পাই না। ওই খালি নাতি নাতনি একটু দাদি করে নানি করে ডাকতে, আর কিছুই না। ঠিক আছে, এই জায়গা থেকে একটু না অর্থনৈতিকভাবে আমরা যদি ভাবি, বাচ্চা যে জন্ম দিলাম, বাচ্চা অনেক কি দিল, এইটুকু চিন্তা করলে আমার কাছে মনে হয় অনেকটা উত্তর পাওয়া যাবে। ছেলে হচ্ছে ভ্যান চালায়, কটা টাকা দিচ্ছে, আমরা তাতেই খুশি। মেয়ে কি দিল? শুধু ছেলের কথা চিন্তা করবেন কেন, মেয়ের কথাও চিন্তা করেন। যেমন মেয়ে কি দিল আমাকে? মেয়ে তো কিছুই দিল না। ঠিক আছে, আমি অলরেডি অনেক বলে ফেলছি। আমার 3টায় বাস আছে, চলে যাব, ঢাকাতে যেতে হবে একটু। আমি মনে করি যে আমার অত্র এলাকায় যারা ছিল, আমার এলাকাতে মানে এখন সবাই হচ্ছে যে আমার আব্বুর নাম নজিবুল্লাহ বিশ্বাস, সবাই বলে যে নজিবের মেয়ে অন্য জায়গায় আছে, এই কাজ করে। আমি বাসায় গেলে 5-10 জন আন্টি দেখি মেয়েদের নিয়ে আসে যে একটু কথা বলো, বোঝাও যেন কিছু না করে। আমি আন্টিদের বোঝাই, আমি মেয়েদের বোঝাই না, আন্টিদের বোঝাই যে আন্টি ও প্রেম করবে, ও ভুল করবে, ওকে মাফ করতে হবে, বোঝাতে হবে যে এটা এরকম খারাপ, এই কারণে খারাপ, তুমি এইখানে ভালো জায়গায় আসো, তখনই পরিবর্তনটা সম্ভব। মেয়ে প্রেম করলো, বিয়ে দিয়ে দিলাম, সমস্যা শেষ। সমস্যা শেষ না, ওই সমস্যা আবার ফিরে আসবে। ঠিক আছে, এটাই ছিল আমার মনে হয় যে 3টা প্রশ্ন আমার কাছে ছিল। আমি মোটামুটি জানি না কতদূর পারছি আপনাদেরকে জানাইতে, তবে আবার যদি কোনো প্রোগ্রাম হয়, আমার যদি সুযোগ থাকে আপনাদের সাথে কথা বলার, আমি নিজেকে খুবই ধন্য মনে করব যে আমি আপনাদের সাথে এসে কথা বলতে পারছি। আর শুধু একটা জিনিসই চিন্তা করবেন যে মেয়ে আমাকে কি দিল, কষ্ট করে যে আর একটা মানুষ বের করছে মানে পেটের মধ্যে থেকে, কি লাভ হইল তাতে, এইটুকু একটু চিন্তা করবেন। ঠিক আছে তাহলে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাবরিন সুলতানা ম্যাডামকে, যে ম্যাডাম যিনি তার বিশেষ করে দাপ্তরিক কার্যক্রম নিয়ে, বিশেষ করে আপনাদের যে স্পেসিফিক প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নের সমাধানের জায়গা থেকে ম্যাডাম অনেক গুরুত্বপূর্ণ কিন্তু উদাহরণের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু তুলে ধরেছে, যেগুলো আপনাদের এবং আমাদের সবাইকে কিন্তু মনে রাখতে হবে, এবং এগুলো আমাদের প্রত্যেক বাস্তব জীবনে কিন্তু কাজে লাগাতে হবে। আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে। বিশেষ করে ম্যাডাম একটু ব্যস্ততার মধ্যে রয়েছেন, সেজন্য ম্যাডামকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ দিকে আমরা চলে আসছি। আমরা জানি যে আপনারা শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এবং দিচ্ছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। তো আপনাদের মধ্য থেকে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল যে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক সমাজের দায়িত্বশীল ব্যক্তি, বিশেষ করে আমাদের অধ্যক্ষ স্যার আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন। স্যারকে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে স্যার, এবং আরো একটা স্পেসিফিক প্রশ্ন ছিল যে বাল্যবিবাহ প্রতিরোধে স্যার আপনি শিক্ষক সমাজের প্রতিনিধি হিসাবে প্রতিবেশীদেরকে কিভাবে স্যার অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়, স্যার যদি আপনি সংক্ষেপে স্যার আলোচনা করেন, সংক্ষেপে। ধন্যবাদ সঞ্চালক সাহেব। আমাকে 3টে প্রশ্ন করা হয়েছে আজকের এই অনুষ্ঠান থেকে। মিডিয়া 1, তুমি করলে না মিডিয়া, এই যে আমরা অনুষ্ঠান চালাচ্ছি কিসের জন্য? মিডিয়া কি সচেতন করছে না? খুলনা, ঢাকা, সাতক্ষীরা, এই যে তার প্রত্যক্ষ প্রমাণ। এই যে কিভাবে বাল্যবিবাহ রোধ করা যায়, এই যে কিভাবে আমাদের মধ্যে সচেতনতা না যায়, মিডিয়া লেগে পড়েই আছে। আমরা হয়তো তাদের অক্লান্ত পরিশ্রমটাকে আমরা গ্রহণ করতে পারছি না। কতদিনে একটা কথা আছে না, আত্মনাদের ঘা বেড়ে তুই বাঁচা। মিডিয়ারা তাই করছে, আমাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবার পেপার পত্রিকা, তারা সবকিছু করছে। আর আজকে মিডিয়াই আমাদেরকে এই দ্বার খুলে দিয়েছে। উই শ্যাল ওভারকাম, আমরা তো ওভারকাম করতে পারবো না, আমরা বাল্যবিবাহ বন্ধ করতে পারবো না, আমরা এই স্বভাবটা কি নিতে পারি না? আমরা কি বাল্যবিবাহ রোধ করতে পারি না? পারি। ওই মা, ওই বাবা, ওই ওর চাচা, ওই ফুপা, ওরাই প্রতিরোধ করবে। মা প্রিডোমিনেন্ট ফ্যাক্টর, মা, এই মাকেই আগে ভূমিকা গ্রহণ করতে হবে। মা এবং বাবা এরা যদি থাকে বাল্যবিবাহটা হবে না। তাই চেয়ারম্যান মেম্বার বলুক আর যাই বলুক, আমার মেয়ে বিয়ে দেবো না, আমার মেয়েকে মরার জন্য বিয়ে দেবো, আন্ডার এজ, টেন্ডার এজ। আরেকটা প্রশ্ন, শিক্ষক সমাজ। হ্যাঁ,
বইয়ের এরকম পৃষ্ঠা আছে, তাতে প্রেসক্রাইব আছে বাল্য বিবাহ। আর শিক্ষক সমাজ সেটা পড়ানো হয়ে থাকে। নারীদের ম্যাচুরিটি আসে না, মানে পরিপূর্ণ বয়স পরিপূর্ণ আসে না, তার আগে কি হয়, আমার মিসেসও একটি শিক্ষয়িত্রী, আর আমাদের সেখানেও তাদেরকে পড়া হয়, তাদেরকে ওই যে তাদের ম্যাচুরিটি আসার সময় যে কর্মকাণ্ডগুলো হয়, আমি তুমি ইলিওবর্টি বলবা, এতে কোনো লজ্জার কিছু নাই, তাদেরকে জানতে হবে, তাদেরকে বুঝতে হবে, তাদেরকে জীবনযাত্রা ওইভাবে গড়ে তুলতে হবে, না তো মরবে তো। তাহলে আমি 30 হতে পারে কেন, আমি যতটুকু পারি চেষ্টা করছি, আমি তাই। সুতরাং শিক্ষক সমাজও ভূমিকা রাখতে পারে। শিক্ষক সমাজ সবাইকে নিয়ে আমি অনেক অর্গানাইজ করি, আমি টিচারদের সঙ্গেও বসি, আমি গ্রামের লোকের সঙ্গে সামাজিকতা, আমি গ্রামের লোকের সঙ্গে কথা বলি, আমি নিজেও অনেকগুলো বন্ধ করছি বাল্য বিবাহ। কতটুকু পারি, সীমিত পরিসর, সীমিত ক্ষমতা, তো যার যে অবস্থান আছে সে অবস্থানকে বন্ধ করার আহ্বান জানাবো। আজ কত কষ্ট করে আমার ফার্স্ট প্রশ্ন আছে মিডিয়ায় তো আজকে তোমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করাই দিল, অনেক বড় ভূমিকা তারা পালন করে, অনেক কষ্টও করে। আর সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষকে আমরা সতর্কতা করবো। আর সবচেয়ে বড় কথা আমি মনে করি, মাই এবং পিতাই তাকে বাঁচবে, দুটো পয়সার জন্য না। ওই মেয়ে বলবে তুমি সচেতন হও, বলবা বাবা কি মা তুমি আমার বিয়ে দিচ্ছ, আমি তোমার ছাগল পুষে হোক, অন্য কর্মসংস্থান করুক, তোমরা টাকা দিয়ে দেবো, আমার বিয়ের কথা তোমার চিন্তা করতে হবে না। আর মাদের কাছে স্বনির্বন্ধ নেবো, মেয়ে যদি না মারতে চান, আপনার নাতিরা যদি সুস্থ রাখতে চান, একটু বয়স বেশি হলে দিবেন। আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তারা এবং এই অনুষ্ঠানে যারা অর্থায়ন করেছেন, সেই দাতা সংস্থা সহ আমরা যারা উপস্থিত হয়েছি, সবাই যদি এই অনুষ্ঠানটিকে একটু সবাদ নেই না, পরিপূর্ণ বয়স না হলে আমরা কাউকে বিয়েতে সহযোগিতা করব না, বিয়ে দেব না, এবং আমাদের ভবিষ্যৎ জীবনযাত্রা করার ক্ষেত্রে উজ্জ্বল বাংলাদেশ গড়ব। আমরা কি সবাই নিতে পারি? আজকের এই দিন আমরা স্বপন দেব, বয়স বেশি হোক এবং আমরা জীবনে বাঁচি, আমার বাচ্চার ভবিষ্যৎ হোক আরো সুন্দর হোক, রোগ মুক্ত হোক, আমার নাতির নাতনিরা যেন সবাই সুস্থ হয়, সুন্দর পৃথিবী তারাও যেন উপহার দিতে পারে, আর আমরা প্রত্যেকে স্বাস্থ্যবতী হয়ে থাকি। ধন্যবাদ সকলকে, আরো ধন্যবাদ যারা কষ্ট করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ঋতুশ্রভা মণ্ডল স্যারকে, যে স্যার আপনি আপনার অনেক মূল্যবান সময়টা আমাদেরকে দিয়েছেন। তো বিশেষ করে আমরা কিন্তু কথা বলতে বলতে একেবারে সংলাপ অনুষ্ঠানের শেষ দিকে আমরা চলে এসেছি। এবারে আমি বিশেষ করে সংক্ষেপে আজকের এই আলোচনা অনুষ্ঠানের বা সংলাপ অনুষ্ঠানের মূল যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি সংক্ষেপে তুলে ধরতে চাই। যে আজকের এই অনুষ্ঠানের মূল বিষয়টা ছিল যে বাল্য বিবাহ প্রতিরোধে আসলে সমাজের সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দায়িত্বশীলতার জায়গা থেকে তারা কি কি ধরনের ভূমিকা পালন করতে পারে। এবং প্রথম প্রশ্ন ছিল যে আসলে বাল্য বিবাহ কি বা বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি। তো আমরা নিশ্চয়ই আমরা সবাই অবগত হয়েছি যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে 18 বছরের আগে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের আগে যে বিবাহ কার্য সংগঠিত হয় সেটি বাল্য বিবাহ। বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ করে মহিলা অধিদপ্তর তারা কি কি কার্যক্রম পালন করছে, এখানে সাবরিন সুলতানা ম্যাডাম অত্যন্ত সুন্দর করে তিনি তার দাপ্তরিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছেন। এবং বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ করে দায়িত্বশীলতার জায়গা থেকে এবং বিশেষ করে সরকারি যে আইনের যে প্রক্রিয়া ছিল, সেই আইনের প্রক্রিয়া সম্পর্কে কিন্তু ম্যাডাম অত্যন্ত সুন্দর করে আপনাদেরকে তথ্য উপস্থাপন করেছেন, যে বাল্য বিবাহের শাস্তি কি সেগুলো। এখানে বিশেষ করে আমাদের অধ্যক্ষ স্যার ছিলেন, শিক্ষক সমাজের দায়িত্বশীলতার জায়গা থেকে কি কি কার্যক্রম করা যায়, প্রতিবেশীদের কিভাবে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়, সে বিষয়গুলো এখানে উঠে আসছে। এখানে পুরোহিত মশাই ছিলেন, বাল্য বিবাহ প্রতিরোধে তিনি তার জায়গা থেকে কি কি কার্যক্রম পালন করতে পারেন এবং করছেন সে বিষয়গুলো তুলে ধরেছেন। এখানে শামস সংগঠনের প্রতিনিধি গোপাল চন্দ্র মুন্ডা দাদা, শামস প্রতিনিধি বিশেষ করে শ্যামনগর আদিবাসী মুন্ডা সংগঠন, তারা কি কি ধরনের কার্যক্রম পালন করছে বাল্য বিবাহ প্রতিরোধে।
তাদের দাপ্তরিক বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। এখানে বিশেষ করে আরো উপস্থিত ছিলেন অরবিন্দ চক্রবর্তী এবং অমল মুন্ডা গোত্র প্রধান। আমরা আসলে সময় সংক্ষিপ্ততার কারণে আসলে সবার কাছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব করাটা আসলে হয়ে ওঠেনি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে তো এখানে আজকের এই অনুষ্ঠানের মূল যে বিষয় ছিল যে বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল দায়িত্বশীল ব্যক্তি তাদের স্ব অবস্থান থেকে কি কি ভূমিকা পালন করতে পারে এ বিষয়ে আপনারা নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠান থেকে অতিথিবৃন্দদের কাছ থেকে আপনারা মূল্যবান তথ্য পেয়েছেন, অনেক কিছু আপনারা জানতে পেরেছেন, অনেক কিছু আপনারা বুঝতে পেরেছেন। এবং সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে যে আপনারা আপনাদের যে পিছিয়ে থাকার যে জায়গাটা, আপনারা আপনাদের সৎ সাহস যে উদ্যোগ, সে জায়গা থেকে আপনারা আমাদের আলোচক বিন্দুদের কাছে আপনারা প্রশ্ন করেছেন। সেই আলোচক বিন্দুরা আপনাদের সমাধানের জায়গা থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক অনেক তথ্য উপস্থাপন করেছেন। এগুলো আমরা চাই যে কাউকে বাদ দিয়ে নয়, সকলকে সাথে নিয়ে আমরা এই দেশকে, এই সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সেজন্য বিশেষ করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দীর্ঘক্ষণ যাবত আমাদের এই সংলাপ অনুষ্ঠানে আপনারা যুক্ত ছিলেন। সেজন্য রেডিও নলতার পক্ষ থেকে এবং বিশেষ করে আরো অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে দাতা সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল 19 ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং গণমাধ্যম বিষয়ক সমষ্টি ফাউন্ডেশনের উদ্যোগে কারিগরি সহায়তায়। এবং এই অনুষ্ঠানটি আয়োজন ছিল রেডিও নলতা FM 99.2। তো আমরা অনুষ্ঠানের সমাপনের দিকে চলে এসেছি, তবে শেষ করার আগে আমরা মনে হয় সংক্ষেপে আরো একটি নৃত্য অনুষ্ঠান আমরা উপভোগ করব, তারপরে আমরা সমাপনী অনুষ্ঠান ঘোষণা করব। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
এই ডায়লগ অনুষ্ঠানের যে আসলে সুপারিশগুলো আসলে উঠে আসছে, যে অবশ্যই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় তারা কিন্তু আপনাদের সার্বিক সমস্যার জন্য, বিশেষ করে বাল্যবিবাহ নিয়ে আপনাদের সার্বিক সমস্যার জন্য তারা কিন্তু আপনাদের সমস্যাগুলো জানার জন্য তারা কিন্তু প্রতিনিয়ত অপেক্ষা করে থাকে। আপনাদের উচিত আপনাদের সমস্যাগুলো মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপস্থাপন করা। বিশেষ করে এখানে আরো একটা জিনিস ছিল যে সরকারি হটলাইন সেবা বাল্যবিবাহ প্রতিরোধে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে কোথাও বাল্যবিবাহর কার্যক্রম সংগঠিত হলে আপনারা কিন্তু হটলাইন নাম্বারে আপনারা ফোন দিয়ে কিন্তু বাল্যবিবাহ বন্ধ করতে পারেন, এবং এটি কিন্তু অত্যন্ত বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সরকারি সেবা। তো আপনারা এই সেবাটি অবশ্যই গ্রহণ করবেন। এবং বিশেষ করে এখানে মহিলা বিষয়ক অধিদপ্তরের যে কার্যক্রমগুলো ছিল তারা কিন্তু আপনাদের বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ড আপের ক্ষেত্রে তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে প্রশিক্ষণ প্রদান, উঠোন বৈঠক, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেসমূলক ক্যাম্পেইনগুলো কিন্তু তারা করে থাকে। তো অবশ্যই সবাইকে দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা যদি একটু নিজেরাই উদ্যোগী হন, উৎসাহী হন, আপনারা যদি আপনাদের সমস্যার কথাগুলো সবাইকে জানাতে পারেন, আপনারা নিজেদের মধ্যে যদি আপনাদের সমস্যাগুলো শেয়ার করতে পারেন, আলোচনা করতে পারেন, তবে কিন্তু আসলে সম্ভব যে এই অনুষ্ঠানটি বিশেষ করে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা অবশ্যই কিন্তু সম্ভব হবে। এবং আমরা চাই আপনাদেরকে সমাজের অন্যান্য জাতি গোষ্ঠীর মতো আপনাদেরকেও এগিয়ে আসতে হবে, উদ্বুদ্ধ হতে হবে, আপনাদেরকেও সচেতন হতে হবে, আপনাদেরকেও পিছিয়ে থাকলে হবে না। তো সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের এই দেশটাকে, সমাজটাকে আমরা এগিয়ে নিতে চাই। বিশেষ করে এই অনুষ্ঠানের যে সূচি ছিল সেটি আমরা সমাপ্তি ঘোষণা করছি।